কন্ট্রোকাস্টের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে অনেক দিন ধরে আমি ভাবতেছিলাম শুরু করা হচ্ছিল না। তারপর শৈশবের আগ্রহে মানে বেশ কয়েকদিন বলার পর আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, এটা শুরু করা উচিত, আমাদের কথা বলা উচিত, কন্ট্রোভার্সি তৈরি করা উচিত। তো সেই জায়গা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে শৈশবের সঙ্গেই আমার প্রথম পর্ব। শৈশব, আপনাকে স্বাগত জানাচ্ছি কন্ট্রোকাস্টের প্রথম পর্বে। ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কন্ট্রোকাস্টের প্রথম পর্বে আমন্ত্রণ জানানোর জন্য। আমার কাছে খুবই ভালো লাগতেছে যে আপনার যাত্রার একদম আমরা কালকে পোস্ট দিয়ে বলছিলাম যে আমরা আজকে কন্ট্রোভার্সি তৈরি করবো, এছাড়া সারাদিন আজকে কন্ট্রোভার্সি গেছে। শৈশব, আমার হচ্ছে গিয়ে আপনার কালকে একজন আমাকে জিজ্ঞেস করতেছিল শৈশবের পরিচয় কি। এখন অনেকগুলো পরিচয় আপনার বাজারে এই মুহূর্তে প্রচলিত, আপনি আমাদের ক্লিয়ার করবেন আপনার পরিচয় কি। আমি একটা পরিচয় যদি বলি যে আপনি হচ্ছেন নাকি ঢাকার কিশোর গ্যাংদের হচ্ছে গিয়ে প্রফেশনালি একটা সংগঠন চালু করছেন, এই একটা পরিচয় আছে। দ্বিতীয় পরিচয় এক্স ছাত্র দলের নেতা, এটা মাঝে মধ্যে অনেকে বলে হচ্ছে আপনি শুধুমাত্র ঝামেলা করেন, ঝামেলা পাকান। তারপর আপনার ব্যারিস্টারি পড়তেছেন বা লয়ে পড়তেছেন, এইটা শেষে লয়ের স্টুডেন্ট, এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। আপনি নিজে বলেন শৈশব, আপনি কে? ভাই, আমার প্রথম পরিচয় আমি ছাত্র, তো আমি ল পড়তেছি, এটা প্রথম পরিচয় হিসেবে ধরা যায়। দ্বিতীয় পরিচয় হিসেবে ধরা যায় যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের হল পর্যায়ের সম্পাদক সম্পাদক ছিলাম, বিজয় ৭১ হলের সমাজসেবা সম্পাদক গত কমিটির। আর ৩ নাম্বার যে কথাটা বাজারে ছড়াইছে, সেটা পোলাপান দুষ্টামি করে ছড়াইছে ভাই। ৫ই আগস্টের পরে নানান ধরনের নতুন নতুন পরিচয় আসলো না, যে জিনিসগুলো আমরা আগে শুনতাম না, ধরেন সমন্বয়ক, এটা সেটা, মাস্টার। তো আমার বন্ধুরা এবং আমার ছোট ভাইরা, বড় ভাইরাও, তারা আমাকে খুবই ভালোবাসে। হাসিনা আমলে তারা আমাকে বলছিল যে আমার নাম মানব জনমের আনন্দ, তখন ছিল সেটা আমার উপাধি। কিন্তু ৫ই আগস্ট পরবর্তী সময়ে তারা আমাদের জিন্দাবির উপাধি দেয়। এবং ভাই, তারা নানান ধরনের ইতিহাস লেখা শুরু করে। তো ইতিহাস তারা নানা ধরনের নতুন ইতিহাস লেখা শুরু করে ভাই। তো সেখানে তারা এই কিশোর গ্যাং, এইটা সেইটা নানান কিছু করে এবং পুরো দায়টা আমার উপর চাপায় দেয় যে পুরো ব্যাপারটা আমার নেতৃত্বে ঘটছে। এখন ভাই, একটু বুঝতে না, তো আসলে নানান ধরনের ঘটনাই ঘটে, অনেক কিছু আমরা অনেক সময় জানি, অনেক কিছু জানি না। তো মানে আমার উপর দায়টা চলে আসে, আমি না করি নাই, মানে একটা অভ্যুত্থানের যদি আমাকে তারা যদি আমার হচ্ছে ভাই কিশোর গ্যাংয়ের নেতা বলে আনন্দ পায়, আর বলছি পাক। কিন্তু পরবর্তীতে এটা দেখছি ভাই আওয়ামী লীগ এটা ক্যাশ করছে, আমি কিছুটা বিব্রত হয়েছি। এবং কিছুদিন আগে আমি বলছি যে এটা আসলে পুরোটাই কালগপ্প, এটা মিথ্যা, মানে যে এগুলো বলে কিছু নাই। তবে মানে ১৩৮ বলে আসলে কিছু নাই। ১৩৮ বলে আসলে কিছু কেন থাকবে ভাই? ১৩৮ বলে কোনো কিছু থাকাটা কি ভাই, এটা প্র্যাকটিক্যাল কথাবার্তা। আর হাসিনারা বলে এত বড় গোয়েন্দা সংস্থা, তারা বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার হেল্প নিত। তাদের এতগুলো সংস্থা ভাই, যে আর্মি, বিডিআর, পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ১৩৮ বলে যদি আগে কিছু থাকতো তাহলে তবে হাসিনারা বললেই আমরা ক্রসফায়ার হয়ে যেতাম। যেহেতু হই নাই, তার মানে ভাই নাই, মিথ্যা। আচ্ছা আচ্ছা, তাইলে এই জিনিসটা ছড়াইলো কেমনে? আপনার কি মনে হয় কেমনে ছড়াইলো যে আপনি কিশোর গ্যাংয়ের নেতা বা এটা প্রফেশনালি অ্যাক্ট করতেছেন, আপনি ১৩৮ সব, এটা আসলে ছড়াইলো কেমনে তাইলে? ভাই, প্রথমে ছড়াইছে আমাদের জারিফ আজিজ নামে আমার অনেক ছোট ভাই এবং বন্ধু আছে। সে আমার স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই। সে হচ্ছে নানান কিছু শেয়ার টিয়ার করে ক্যাপশনে লিখতে ১৩৮। এরপরে হচ্ছে ভাই একটা আপনার একটা উপন্যাসের মতো লেখা হইলো, মানে মুখে 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 এক একদিন এক এক বাক্য, এক একদিন এক এক গল্প। তো কোনোটার সাথে না কোনোটার মিল নাই। আপনি দেখবেন যে ভাই একজন এক কথা বলতেছে, আরেকজন এক কথা বলতেছে। জাতীয় নাগরিক কমিটির নেতা মোল্লা মোহাম্মদ শুভ্র হাসান, আমার বড় ভাই, তিনি একদিন বললেন যে আমি ঢাকা শহরের ১২৯টা ওয়ার্ড পর্যায়ের কিশোর গ্যাংকে একসাথে করছি, এটা করছি, ওটা করছি। এবং আশেপাশে আর বেশ কয়েকটা ওয়ার্ড একসাথে করার পর ১৩৮টা ওয়ার্ড হয়েছে। আবার আরেকজন দেখবেন ভাই ১৩৮ নিয়ে বলে যে এখানে ১৩৮ জন মূল নেতৃত্ব ছিল, এটা সেইটা। মানে সব নানান ধরনের ভেগ কথাবার্তা একসাথে হইয়া আমরা এটা এটা ভাই একটা নাহিদের সঙ্গে জড়িত ছিল, এমন এমন কথাও অনেক সময় বাজারে চলে আসছে। কিসের সাথে জড়িত ছিল ভাই? নাহিদও ১৩৮ সঙ্গে জড়িত ছিল, এমনও বলা হয়েছে। ভাই, এটা ওই যে এক একজন এক এক কথা বললে তো ভাই নানান জনের নামই আসে এবং আমরা একটু একটু বিব্রত হই। এবং ভাই মানে নাহিদ ভাই তো কখনো নাও করে নাই যে সে ১৩৮ সাথে ছিল না। হ্যাঁ, তা সত্যি। ও কখনো নাও করে নাই যে সে কখনো ১৩৮ সঙ্গে ছিল না।
তাহলে তাহলে জিন্দাপির নামটা কিভাবে আসলো এটা বলেন ভাই। ওই যে আমাকে দিচ্ছেন আগে আমার বন্ধুরা আমাকে ভাই মানব জনমের আনন্দ ডাকতো। এই যে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, আমার বড় ভাই, উনি আমাকে 2022 বা 23 সালে বলছিল যে আমার আশেপাশে থাকলে উনার খুব আনন্দ লাগে। তো উনি আরো বেশ আচ্ছা কয়েকজনের নাম বলছিল যে যদি হচ্ছে তার সুযোগ থাকতো তিনি এই লোকগুলোকে কিছু করতে দিতেন না, মানে এদেরকে বেকার রাখতেন এবং এদেরকে হচ্ছে ভাতা দিতেন, বেকার ভাতা, মানে এদের যা মন চায় তারা সেটা করতো। তো সেখানে আমার নাম ছিল, আমাদের এক বড় ভাইয়ের নাম ছিল, আরো একজন বিজ্ঞানী বড় ভাইয়ের নাম ছিল। তো তারা আমাকে ভালো জন্য আনন্দ রাখতো। 5ই আগস্টের পরে হচ্ছে ভাই আমাকে জিন্দাপীর নাম দিচ্ছে ভাই, কারণ ওই কেন দিচ্ছে তাও জানি না, মানে জিন্দাপীরই কেন বা অন্য অন্য কোনো পীর না কেন। এবং এই জিন্দাপীর নামেই দেখি ভাই আমাকে এখন সবাই চিনে, মানে আমার ডাক নামে সম্ভবত এখন হয়ে গেছে জিন্দাপীর, আরাফাত বা শৈশব না। শৈশব। আমরা তাইলে এগুলো তো আসলে পরিচয় আলাপটা গেল। আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সির অভিযোগ আছে। আপনি ফেসবুকে প্রায় সময় আপনার লেখালেখির জন্য অনেক বেশি বিতর্ক হয়। আমার মনে আছে যে এনসিপির শুরুর দিকে আপনি এনসিপি রে খুব ভালো সমর্থন দিচ্ছেন সবসময় নিয়মিত, এবং নাহিদ যেদিন পদত্যাগ করছিল ওই দিন খুব সম্ভবত আপনি বলছিলেন যে স্বর্ণের কলম দিতে চান আপনি নাহিদকে, আমি যদি হ্যাঁ ভুল ভাই, না আমি ওনাকে দিতে চাই ফাউন্টেন পেন, আমি ফাউন্টেন পেনে লেখালেখি করি। তো আমি আচ্ছা আচ্ছা আমার ফাউন্টেন, ইচ্ছা ছিল। হ্যাঁ সরি। তো আপনার কি সেই ইচ্ছাটা এখনো আছে? এখন আপনার অনেক সময় মনে হয় যে আপনি এনসিপির বিরুদ্ধেই বেশি লিখতেছেন, সেই ইচ্ছাটা কি এখনো আছে আপনার? ভাই, নাহিদ ভাইয়ের সাথে এবার দেশে গিয়ে আমার তো আহ, বেশ কয়েকবার দেখা হয়েছে, 5-7 বার। তো আমি একটা কলম ম্যানেজ করতে পারি নাই, কারণ আনফরচুনেটলি আমার আমার 2-3টা কলম আছে, সেগুলো আমি ইউকেতে রেখে গেছিলাম এবং আমি নতুন একটা কলম ওইখানে জোগাড় করতে পারিনি, তাই তাকে কলমটা গিফট দিতে পারিনি। আমি তাকে অবশ্যই একটা ফাউন্টেন পেন গিফট দিব, এই ইচ্ছাটা এখনো আপনার আছে কি ভাই। মনে হয় আপনি এনসিপির লেখা মানে আপনার ফেসবুক পোস্টে মনে হয় যে আপনি এনসিপির আসলে বিরুদ্ধে এই মুহূর্তে? আহ, সেই জায়গা থেকে কি নাহিদ তো খুব একটা সফল না, তাই না? নাহিদ যদি সফল হতো সে দলের প্রধান, আহ, তাহলে হচ্ছে কি এরকম সিচুয়েশন তৈরি হতো না। তারপর আপনি তার উপহার এখনো দিতে চান? ভাই ওটা তো ভ্রাতৃত্বের জায়গা থেকে আমি তাকে উপহার দিতে চাই। আমি তো আমার ভাইকে যে কোনো সময় উপহার দিতে পারি, কিন্তু সরকারের একজন গদিনশীল মন্ত্রী তাকে যদি আমি একটা স্বর্ণের নিবলা ফাউন্টেন পেন উপহার দিই, সেটা ইতিহাসে ঘুষ হিসেবে থেকে যেতে পারে যে আমি সরকারের একজন মন্ত্রীকে একটা ঘুষ দিচ্ছি। আমার বড় ভাই, সে একটা দলের প্রধান হইতে পারে, সে একটা দলের প্রধান নাও হইতে পারে, সে অন্য কিছু হইতে পারে, তার পেশা অন্য কিছু হইতে পারে, আমি তাকে একটা কলম এনসিপি উপহার দিই। সম্পর্কে এই মুহূর্তে আপনার মূল্যায়ন কি বলেন তো? এনসিপির বিষয়ে, হ্যাঁ, এনসিপি নতুন দল, তারা চেষ্টা করতেছে, তাদেরকে তো ভাই সময় দেওয়া লাগবে। মানে এখনো তাদের দলের বয়স 6 মাস হয় নাই। ফেব্রুয়ারি 28 তারিখ, আর আজকে হচ্ছে ভাই জুলাই মাসের 31 তারিখ। হুম। তো আরো সময় দেওয়া লাগবে ভাই, সময় না দিয়ে আমরা একটা দলকে, তবে আমার কাছে মনে হয় এনসিপির ভবিষ্যৎ ভালো। তাদের বিরুদ্ধে যেসব চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলার, মাহফুজ আলমও সেদিন অভিযোগ তুললো, পরে যদিও করছে, সে বলছে যে না, এটা সে তাদের মানে নতুন দলকে বলতে চায় নাই, বা অনেকে মনে করছে আপ বাংলাদেশকে। আপনার কি মনে হয় আসলেই আপ বাংলাদেশ এনসিপির চেয়ে বেশি দুর্নীতিতে জড়ায় পড়ছে, বা বিভিন্ন জায়গা থেকে যে নাম আসতেছে চাঁদাবাজি বা এরকম কিছুতে? ভাই, আপ বাংলাদেশের কেউ তো এখন পর্যন্ত চাঁদাবাজি করে ধরা পড়ে নাই। এক্স্যাক্টলি, মানে সেটাই তো, আপ তারা ধরা বাংলাদেশের কোন পড়ে নাই। নেতা আপনার কি হ্যাঁ মনে হয় মাহফুজ এই কোন জায়গা থেকে বলছে? মাহফুজও তো আপনার ভ্রাতৃত্বের জায়গা থেকে যদি বলা যায়, আপনার সেও ভাই, সে তার কথা অনেকদিন ধরেই আপনি হয়তো বা ফেসবুকে তারে দেখেন, তার লেখা, এই লেখা দেখে আপনার কি মনে হয়েছে? এই লেখাটা সে কারে কারে উদ্দেশ্য করে বলছে? অর্ধশতাধিক রাজনৈতিক দল হয়েছে, ঠিক আছে, ভাই, মাহফুজ কিন্তু ভাই আসলে আলোচনায় তো এখানে দুইটা সে দল, এনসিপি আর আপ বাংলাদেশ। নিজেকে বাদে সবাইকে বলছে ভাই। বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি ভাই এনসিপি আর আপ বাংলাদেশ বাদেও আরো বড় বড় নতুন দল আছে, জামাত এবং বিএনপি। জামাত এবং বিএনপিও 5ই আগস্টের পরে জন্ম নেওয়া রাজনৈতিক দল ভাই। 5ই আগস্টের আগে, 5ই আগস্টে এদের এদের পুনর্জন্ম হয়েছে ভাই, হাসিনা পালায় যাওয়ার কারণে জামাত বিএনপি সহ অন্য দলগুলোরও ভাই পুনর্জন্ম হয়েছে। তো এগুলাও নতুন দল। এরা কোন দলের বিরুদ্ধেই তো ভাই অভিযোগ আসলে কম না। মানে আপনি এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন বা অন্য যে কোনো দলই বলেন, কারো বিরুদ্ধেই তো ভাই গত 10 মাসে 11 মাসে আসলে অভিযোগ কম না, সবার বিরুদ্ধেই কম বেশি অভিযোগ। তো মাহফুজ আলম ভাই হয়তো বা সবগুলো দলকে বুঝাইছেন, তবে আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে এনসিপি কেই উনি বুঝাইছেন, কারণ সম্ভবত এনসিপির উপর থেকে ওনার কন্ট্রোল কিছুটা কিছুটা চলে যাচ্ছে।
তো সেই রাগ থেকে তার মানে হয়তো আপনার তিনি মনে হচ্ছে যে এনসিপির সঙ্গে তার একটা টানাপেরন তৈরি হচ্ছে, তাই তো? সম্ভবত মানে আপনি আপনি ফেসবুকে তো অনেক খুইলা বলেন, আজকে মানে এরকম সেন্সর করার চেষ্টা করতেছেন কেন? ফেসবুকে যখন লেখেন আপনি তো দেখতেছি কাউরে ছাইরা লেখেন না, হ্যাঁ? ভাই, আমি যখন আজকে ফেসবুকে লিখি মনে হচ্ছে আমার ফেসবুক সম্ভবত। স্ট্যাটাসটা আমি পরবর্তীতে নিজে ডিলিট করে দিতে পারি। ধরেন আচ্ছা, আমি একটা কিছু লিখলাম, আমি একদিন 2 দিন 3 দিন 4 দিন পরে আমি নিজে ডিলিট করে দিতে পারি। আমি এইটা অস্বীকার করতে ডিলিট পারি যে করা আমি এটা লিখি যাবে নাই, না। কিন্তু আমি যখন ভিডিওতে আপনার সাথে কথা বলবো আমার দেখা যাইতেছে, আমার গলা হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো ভাই এইখানে মানে আমার কাছে মনে হয় ভাই খুব আমার বিতর্ক তৈরি করতে চান না, তাই তো? না বিতর্ক তৈরি করতে চাই ভাই। ধরেন যে আমি টাইপ করতে যতটুকু কমফোর্টেবল, হয়তো আমি কথা বলতে ততটুকু কমফোর্টেবল আচ্ছা, হয় না ভাই। মানে বুঝছি, বুঝছি। মানে তার আপনার ওই কথায় আবার ফিরে যাই যে আপনার মনে হচ্ছে যে এনসিপি ভালো করবে। আপনি এই মুহূর্তে যদি বলি যে আরাফাত শৈশব আসলে কাদের লোক? বিএনপির লোক, এনসিপির লোক, জামাতের লোক। সে কোন আইডিওলজিটা এখন বিশ্বাস করতেছে বা কোন দলটারে তার ভাল লাগতেছে? ভাই গত প্রত্যেকটা ১০ দলেরই তো এগারো মাস। আইডিওলজি আমার কাছে মনে হচ্ছে একটার সাথে আরেকটা হচ্ছে ভাই ওভারল্যাপ করতেছে, এক দলের আইডিওলজির সাথে আরেক দলের আইডিওলজি। মানে আপনি যদি একদম ডান থেকে একদম বাম পর্যন্ত আপনি যদি একটা রেখা টানেন, কোনটা হচ্ছে ভাই বাম এবং হচ্ছে মধ্য বাম, সে বাম থেকে মাঝামাঝি কিছু একটা পর্যন্ত, কোনটা একদম মাঝামাঝি ভাই হচ্ছে যেমন বিএনপি, আবার কোনটা একদম ডান সাইড ধরেন জামাত বা অন্য কোনো দল। সবগুলোর ভিতরে ভাই আইডিয়ার ওভারল্যাপিং আছে। তো এই কারণে আমার কাছে মনে হয় আমি তো আসলে সবার ভাই, আমি শুধুমাত্র একটা দলের কেন হইতে যাব? কাজী নজরুল মানে ইসলাম আপনি বলছিল না সবাই আপনাকে কেন নিবে? সবাই আমাকে কেন নিবে। আমি তো কাউকে বলি নাই যে আমাকে নাও, আমি তো আমার মতো করে ভালো আছি ভাই। মানে আমার আমার মানে অবস্থাটা হয়ে আপনি গেছে ভাই। যাবেন সবার কাছে। হ্যাঁ ধরেন এখন ভোট হলো এবং প্রবাসীদের ভোটের অধিকারও দেওয়া হলো। আপনার দেশে আসা লাগলো না। ওখান থেকেই ভোট দেওয়া লাগলো। আপনি কাকে ভোট দিতেন এই মুহূর্তে নির্বাচন হইলে? ভাই, এটা আমার আসলে যে দাঁড়াবে তার উপরে। আহ এখানে অনেক কিছু ধরেন প্রভাব তো আপনার ধরেন আমার আসলে ধরেন দুইটা লোক দাঁড়াইলো, তাদের একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি হয়তো তারে ভোট দিতাম। মানে আপনি দল দল দেখবেন না নিজের আসনের জন্য, না মানে যারে না না চেনেন না ভাই। ওইভাবে। হ্যাঁ মানে দলের সম্ভবত ব্যাপারে ভাই ওই যে আমাদের আমার কথায় একটা আসন ঢাকা ইফেক্ট নয়, আমার আসন ঢাকা নয়। এখানে যদি নাহিদ ইসলাম দাঁড়ায় আমি অবশ্যই নাহিদ ইসলামকে ভোট দিব ভাই। সে আপনার ভাই এই জন্য। সে আমার ভাই বলতে আমার আসলে যদি মির্জা আব্বাস এবং নাহিদ ইসলাম দাঁড়াতে পারে, আমি মির্জা আব্বাসকে ব্যক্তিগতভাবে চিনি না। বুঝছি। তার মানে ব্যক্তিগতভাবে পরিচয় থাকায় আপনি নাহিদকে ভোট দিবেন। হ্যাঁ ভাই আপনার হ্যাঁ। আপনার কি মনে হয় নাহিদ আসলে এই কথাটা অনেক জায়গায় উঠছে যে মির্জা আব্বাস, নাহিদ, মির্জা আব্বাসের আসনেই নাহিদের নির্বাচন করার সম্ভাবনা বেশি। নাহিদ কি অতখানি ক্যাপাবল হইছে যে মির্জা আব্বাস তো অনেক সিনিয়র একজন লিডার। মানে আমি ওইভাবে বলতেছি না। হ্যাঁ বয়সের দিকে হ্যাঁ অনেক বছর ধরে রাজনীতি করতেছে। খুব প্রভাবশালী রাজনীতিবিদদের একজন সে এই মুহূর্তে। সেই জায়গা থেকে আসলে নাহিদকে কতখানি ক্যাপাবল মনে হচ্ছে যে মির্জা আব্বাসের সঙ্গে ফাইট করার মতো সে আসলে কতখানি ক্যাপাবল? ব্যক্তি নাহিদের কথা বলছি। কারণ আমি যদি আপনাকে একটু হেল্প করি, আমি বলি যে আমার কাছে মনে হয়েছে গত হ্যাঁ, তারা যে সারা দেশে যে জনসংযোগ করছে খুবই ভালো। এর আগে আমার নাহিদকে খুবই নিষ্ক্রিয় মনে হচ্ছিল দল গঠনের পর থেকে। এবং সে যে খুব বাংলাদেশের রাজনীতি যেমন হয় ওই জায়গায় আমি তারে আজকের পোস্টের আগে আমার কাছে মনে হয়েছে যে নাহিদ আসলে খুব একটা কন্ট্রোল নাই। কতখানি মনে হয় যে এই জায়গাটায় আসলে সে প্রস্তুত নাহিদ মির্জা আব্বাসের বিপক্ষে? ভাই এখন আমার মনে হয় প্রস্তুতি বোঝা যাবে ভাই ইলেকশন হয়ে যাওয়ার পরে। এখন নাহিদ ভাই তো ওই এলাকায় ভোট আসছে ভাই, এখানে নতুন ভোটার না সব। ধরেন এই ঢাকা 9 আসনে 3-4টা বড় বড় স্কুল, বাংলাদেশে বিখ্যাত সব স্কুল, ধরেন ভিকারুন হাসান নূন স্কুল অ্যান্ড কলেজ। তো ভিকারুন হাসান নূন স্কুল অ্যান্ড কলেজে ভাই গত 17 বছরে যারা পড়ছে, এটা তো আমার মনে হয় এটা প্রত্যেকে আসলে ভাই নাহিদ ইসলামের ভোটার। বা ধরেন ভাই এই যে ভাই মতিঝিল গভর্নমেন্ট বয়েজ আছে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে, মতিঝিল মডেল আছে। তো এই স্কুলগুলোতে ভাই আমি দেখি আমার বন্ধু বান্ধব এখানে ভাই এই আসনে ভোটার হচ্ছে আপনার, মানে বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই মিলে ধরেন যে 50,000। তো এই ভোটগুলো আমার কাছে মনে হয় নাহিদ ভাইয়ের পক্ষে যাবে, আর মুরব্বীদের ভোট পাবে মির্জা আব্বাস সাহেব, বা আমাদের চেয়ে মানে আরেকটু যারা বয়স বড় তাদের ভোট পাবে মির্জা আব্বাস সাহেব। একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার ব্যাপক মানে সম্ভাবনা আছে ভাই। নাহিদের জিতে আসা সম্ভব বা ভালো ফাইট দেওয়া সম্ভব কিনা 50,000 ভোটে? ভালো ফাইট দেওয়া সম্ভব ভাই, ভালো ভালো ফাইট দেওয়া সম্ভব, আর ভালো কে কে ফাইট দেওয়া সম্ভব। ফাইট দিবে বলে আপনি মনে করেন? কয়জন নেতা আছে যারা ফাইট দিবে? আহ
আমার কাছে কেন জানি মনে হয় ভাই নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই একটা ভালো ফাইট দিবে, অন্য যে কোনো নেতার চেয়ে, আমাদের মানে এনসিপির অন্য যে কোনো বড় নেতার চেয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই ভালো ফাইট দিবেন, কারণ উনি এখন আর মোটামুটি হান্নান আর মাসুদের নাম অনেকে বলতেছে যে উনি ভালো ফাইট দিবে এবং জিতেও আসতে পারে। সম্ভবত হান্নান মাসুদ জিতে আসবে ভাই, এটা সবাই বলতেছে, আমারও মনে হয়, আমি বিশ্বাস করতে চাই যে হান্নান মাসুদ জিতে আসবে হাতিয়া। উম, আর আর আরো বেশ কয়েকজন নেতা আছে, আপনারা আর কারো ব্যাপারে কনফিডেন্ট আছে যে এ জিততে পারে বা এ ফাইট দিতে পারে? বেশিরভাগই আপনাদের ভাই ব্রাদার হিসেবে। হাসনাত আব্দুল্লাহ জিতে আসতে পারে ভাই, সম্ভাবনা আছে। এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই জিতে আসতে পারে। সার্জিস ভাই জেতাটা সম্পর্কে আমি একটু কনফিউজড, কারণ সে যদি পঞ্চগড় থেকে ইলেকশন করে সেটা ভাই ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের আসন। তো ব্যারিস্টার জমিরুদ্দিন ফ্যামিলির প্রতি আমি একটু ব্যক্তিগতভাবে হচ্ছে ভাই কৃতজ্ঞ নানান কারণেই। তো আমার কাছে মনে হয় ভাই এরকম ওই ওই আসনের মানুষ ওই ফ্যামিলিটার প্রতি কৃতজ্ঞ। তো জমিরুদ্দিন ফ্যামিলির কেউ দাঁড়াইলে এবং পঞ্চগড় থেকে যদি সার্জিস ভাই ইলেকশন করে তার জন্য একটু টাফ হবে, তবে সে ঢাকা থেকে ইলেকশন করলে একটা ভালো ফাইট দিতে পারে, যেটা সম্ভাবনা তৈরি হতে মানে পারে। উত্তরা থেকে যেটা শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উত্তরা ওই থেকে জায়গা যদি থেকে। দাঁড়ায় ভাই। হ্যাঁ ভাই, কিন্তু পঞ্চগড় আচ্ছা থেকে আমার মনে হয় এটা তার তো জন্য একটু সব টাফ। আমরা আমরা হ্যাঁ। সবই আমার আন্দাজ। আচ্ছা, না না, আমরা তো আন্দাজই এখন বলতেছি, কারণ তারা তো আগে কখনো নির্বাচনের হ্যাঁ, অংশগ্রহণ করে নাই বা না কোনো আসলে জড়িত হয় নাই ভাই ফিল্ডের আসলে। জনবল দেখে সিদ্ধান্ত নেওয়া যায় না কে নির্বাচনে জিতবে। আমরা অনেক হ্যাঁ ভাই, অনেক দলের দেখি বড় বড় শোডাউন, কিন্তু ভোটের মাঠে গিয়ে তখন আসন থাকে না, এরকম হয় অনেক জায়গায়। হ্যাঁ ভাই হয়। কাজেই ওইটা বলা যায়। আমি এই দলে তো নারীরাও আছেন, ২-৩ জন নারী খুব ভালো করতেছেন। আমি যদি স্পেসিফিক ধরেন ২টা নাম উল্লেখ করি, সামান্থা এবং তাসনিম, যারা এদের দুজনের নাম বেশ আসতেছে। এদের দুজনের ব্যাপারে আপনার কি মনে হয় যে এরা আসলে নির্বাচনে কেমন করবে? ভাই এরা এদের দুজনের জন্য আমি দুইটা সংরক্ষিত নারী আসন ধরে রাখতে পারি, অথবা উচ্চ কক্ষে 2% যদি ভোট পায় এনসিপি, উচ্চ কক্ষে 2টা আসন এদেরকে দিতে পারি। সামান্তা আপু আমার বড় বোন, তো আমি তাকে অনেক বছর ধরে চিনি, উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমার মনে হয় না ভাই ভোটের মাঠে জিতে আসার মতো সক্ষমতা সামান্তা শারমিন বা তাসনিম যারা আপুদের তৈরি হয়েছে এখন পর্যন্ত। এইটা কি মানে বাংলাদেশের প্রেক্ষাপটে বা সারা পৃথিবীর প্রেক্ষাপটে ওনারা নারী বলে তৈরি হয় না, নাকি ওনারা ভাই নিজেরাই নারী তৈরি বলে করতে এটা তো পারে? একটা কারণ আছেই। এই গতকালকে এনসিপি গত 30 দিনে যারা ওদের সাথে হচ্ছে ভাই সারা বাংলাদেশ সফর করছে তাদেরকে হচ্ছে ফুলের মালা দিছে, মানে যারা 30 দিনের একদিনও মিস দেয় নাই বা 24 ঘন্টার কম মিস দিছে। সেখানে সামান্তা আপু গত 30 দিনই বা এনসিপির সাথে সারা বাংলাদেশে সবগুলো জেলা সফর করছে। নাহিদ ভাই হয়তো বা করে নাই, হাসান ভাই হয়তো বা করে নাই, কারণ আমি তাদেরকে দেখি নাই যে নাহিদ ভাই বা হাসান ভাইকে তারা ফুলের মালা দিয়ে বরণ করছে। সালেউদ্দিন সিফাত ভাইকে দেখছি দপ্তর সম্পাদক, সামান্তা শারমিন আপুকে দেখছি, নিভা আপুকে দেখছি, যে এরা এরা তো ভাই মানে শ্রম দিতেছে, এরা মেধাবী। কিন্তু তারপরেও ভাই নারী বলে এটা তো একটা কারণ আছেই। আর আরো অন্য কারণ থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় ভাই যে এদের জেতার সম্ভাবনা কম। তবে এদের ভোটে জেতার সম্ভাবনা কম হইলেও আহ রাজনীতির সম্ভাবনা অনেক বেশি ভাই, মানে সামান্তা শারমিন তাসনিম যারা, এদেরকে বাংলাদেশের মানুষ চেনে, এদেরকে হচ্ছে ভাই পলিটিশিয়ান হিসেবে হচ্ছে ভাই আহ স্বীকৃতি দেয় বাংলাদেশের মানুষ, স্নেহ পায়, ভালোবাসা পায়। কিন্তু ভোটের মাঠে ভাই এরা আসলে, এটা তো ভাই ইয়ার ব্যাপার, একটা শক্তি সামর্থ্যের ব্যাপার। সেখানে মনে হয় না ভাই পেশি শক্তি বা অন্য কোনো শক্তি এরা এই দুইজন মানে প্রভাব খাটাইতে পারবে, বা ভাই পারবে না না আমার না, কাছে মনে হয়। পেশি শক্তি নারীরা এর আগে খাটায় নাই। বাংলাদেশে তো এরকম আমরা বহু নেত্রী দেখছি, 2 দলের 3-4 দলেরই দেখছি আমরা এরকম নারীরা খুব ভালো শক্তিশালী অবস্থান। ইনফ্যাক্ট আমরা শেখ হাসিনা, খালেদা জিয়া, তাদের তাদের রাজনীতি দেখছি, তারাও নারী হিসেবে বাংলাদেশে অনেক বছর রাজনীতি করছে। তারপর জাতীয় পার্টির দিকে তাকান, এই বিএনপি আওয়ামী লীগেরই অনেক নেত্রী ছিলেন যারা হচ্ছে গিয়ে নিজেদের পেশি শক্তির পাশাপাশি। আপনার কি মনে হয় এরা এরা ওই রাজনীতিটা একেবারেই করতে পারবে না? মানে আমার এনসিপির মনে যারা হয় না নারী ভাই নেত্রী এখন পারবে, এখন পারবে বলে আমি মনে করি না, তবে সামনে পারতে পারে ভাই। তবে সামান্তা আপুকে আমি যতটুকু ব্যক্তিগতভাবে চিনি এবং তাসনিম জারাকে আমি যতটুকু চিনি অনলাইন এবং পত্র পত্রিকায়, আমার মনে হয় না ভাই এদের দিয়ে সম্ভব, মানে ওই ওই রাজনীতিটা ভাই। বুঝতে পারছি। তাহলে সেই হিসাবে আপনি যেভাবে বললেন যে আমরা এনসিপির একটা মোটামুটি টপ লেভেলের যাদের নিয়ে আলোচনা করলাম, তাতে তো 10 জন এখন পর্যন্ত আমরা বের করতে পারলাম না যারা আসলে ভালো না ফাইট না, দিবে বা 10 জন জিতে এখন আসবে। পর্যন্ত বের করতে পারিনি। আসন সংখ্যা হচ্ছে 300। তো সেক্ষেত্রে আপনার মনে হয় কি এটা ধরেন আরো 2-1 জন প্রভাবশালী টালি মিলে সর্বোচ্চ কতগুলো আসন হইতে পারে যেখানে খুব ভালো ফাইট দিবে বা এরকম একেবারে জিতে আসার সম্ভাবনা এনসিপি, আপনার ধারণা?
ভাই এখন এনসিপি যদি এখন থাকে না বিভিন্ন এলাকার প্রভাবশালী, এটা মানে বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ লোক, আহ, জেলা পর্যায়ে আগে থেকেই পরিচিত, তারা আসলে আগে থেকে জনপ্রিয়, এমন কিছু লোকজনকে যদি তারা তাদের সাথে নিয়ে আসতে পারে, এটা 10টা 12টা আসন হইতে পারে ভাই 10টা 12টা এনসিপি। পাবে না, হ্যাঁ, ফাইট দিবে কোনটা? ফাইট দিবে। ফাইট দিবে। হ্যাঁ যেটা জয় পরাজয় আসলে টাফ বলা। আচ্ছা, আপনার কি আসলে মনে হয় যে এনসিপি কে আজকের স্ট্যাটাসের আলাপে পরে যাচ্ছি না, এদের স্ট্যাটাসের আলাপে, ওই স্ট্যাটাসের পর অনেকেই বলতেছে যে গত 1 মাস হচ্ছে শিবিরকে ইউজ করা হয়েছে জনবল নিয়ে, হ্যাঁ, এখন ইউজ শেষে ছুড়ে ফেলা হয়েছে, আমাদের আসলে টাইম অনেকক্ষণ হয়েছে, তো এখন মনে হয় আমরা আসলে আলাপ ভুলে যাই। হ্যাঁ ভাই। হ্যাঁ সো এরপর হচ্ছে কিক আউট করলো নাহিদ। আপনিও কি তাই মনে করতেছেন যে নাহিদ বা এনসিপি হচ্ছে শিবিরকে এতদিন ইউজ করছে, এই 1 মাস ইউজ করে এখন লাথি মেরে সরাই দিল, এরকম? মানে ভাই। লাথি শব্দটা ইউজ করে আমি অনেককেই হ্যাঁ, লিখতে দেখছি এই জন্য। পলিটিক্সে ভাই কেউ কেউ ইউজ করতে পারে না, যারা শিবির করে বা আহ, যারা শিবিরের নেতা, আপনার কি মনে হয় যে এরা ব্যবহারযোগ্য? মানে এরা এরা ব্যবহারযোগ্য, এরপর এরা শিবির করে, এরা হাসিনা বলে 17 বছর শিবির করছে, ওরা তো ভাই মানে চালাক চতুর মানুষই, ওদেরকে যারা ব্যবহার করতে পারতেছে, তারা তো ভাই মানে তাদেরকে আমি মনে করি ভাই মেডেল দেওয়া উচিত, যে নাহিদ ইসলাম এমন একটা লোক যে গত 1 মাস 30 দিনে 64টা জেলায় শিবিরকে ব্যবহার করতে পারছে। এটি তো ভাই পলিটিক্স, মানে পলিটিক্সে আপনি কাউকে ব্যবহার করবেন, কাউকে ছুটে ফেলে দিবেন, এটা তো খুবই স্বাভাবিক প্রক্রিয়া। তবে আহ এরকমটা আমার মনে হয় না ভাই যে শিবিরে শিবির তো ভাই গত 1 বছর ধরে ধরেন, বিশেষত মাহফুজ আলম ভাই উপদেষ্টা হওয়ার পর থেকেই শিবির একটু চিটেড ফিল করতেছে, যে মাহফুজ আলম তাদের মাস্টার মাইন্ড, মাহফুজ আলম মন্ত্রী হইলো, আমাদের মাস্টার মাইন্ড সাদিক কায়েম আমরা উপদেষ্টা বানাইতে পারলাম না। তো তারপরেও কি ভাই, মানে শিবির যদি বুঝতো যে তাদেরকে বারবার ব্যবহার করে বারবার ছুড়ে ফেলা হচ্ছে, বারবার ব্যবহার করে বারবার ছুড়ে ফেলা হচ্ছে, তাহলে তো গত 1 মাসে নাহিদ ইসলাম শিবিরকে ব্যবহার করতে পারতো না, বা এনসিপি শিবিরকে ব্যবহার করতে পারতো না। কিন্তু শিবির আমরা চালাক চতুর দল হিসেবেই জানি ভাই, তো মানে চালাক চতুর মানুষদের দল হিসেবেই জানি, শিক্ষিত মানুষদের দল হিসেবে জানি, তাদের সিজিপিএ ভালো। তো তারা যদি ভাই এই যে এত কিছুর পরেও ব্যবহৃত হয়, এবং সামনেও যদি আমরা তাদেরকে ব্যবহৃত হইতে দেখি, তাহলে তো ভাই আমাদের আর কিছু বলার নাই, মানে তাহলে ব্যবহার হোক, তারা সমস্যা নেই। মানে আপনার 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 পার্সোনালি কি মনে হয়েছে আসলে আমার শিবিরের পার্সোনালি মনে হয় নাই ভাই গত 1 মাসে নাহিদ ইসলাম শিবিরের শিবিরকে ব্যবহার করছে। অনেকে লিখতেছে এটা কি হচ্ছে গিয়ে শিবিরকে বড় করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, নাকি নাহিদরে পুরো খারিজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে? নাহিদকে খারিজ করে দেওয়ার চেষ্টা করে দিতেছে ভাই এখানে। এখন এটা কোনটা ঠিক হচ্ছে? নাহিদের আজকের পোস্টটা ঠিক হয়েছে, নাকি নাহিদরে খারিজ করে দেওয়াটা ঠিক হচ্ছে? কোনটা ঠিক হচ্ছে? আপনার ভাই আপনি সাদিক কায়েমের সঙ্গে আপনার সম্পর্ক ভালো, এখানে সাদিক কায়েমের ইস্যুস টেনে আসলে তাকে খারিজ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আপনার কি মনে হয়? সাদিক কায়েম নাহিদ ইসলাম এখানে খারিজ করার চেষ্টা করে নাই ভাই, নাহিদ ইসলাম বলছে যে সাদিক কায়েম নাহিদ কি আসলে সাদিক কায়েমকে খারিজ করার চেষ্টা করছে? হয়তোবা করছে, কিন্তু আমার কাছে মনে হয় নাই করছে, কারণ নাহিদ ইসলাম বলছে যে সাদিক কায়েম জুলাইয়ের সমন্বয়ক ছিল না, সে তো জুলাই সমন্বয়ক আসলেই ছিল না ভাই। মানে আমি যদি বলি মাহফুজ আলম জুলাইয়ের সমন্বয়ক ছিল না, মানে তো ভাই তাকে খারিজ করে দেয়া না, সে জুলাইয়ের সমন্বয়ক ছিল না, কিন্তু অন্য কিছু তো ছিল। ওকে। মানে যার যতটুকু অবদান তারা ততটুকু দিয়ে দিতে সমস্যা নাই, এটা জুলাইয়ের সমন্বয়ক ছিল না, নাই থাকতে পারে জুলাইয়ের সমন্বয়ক, কিন্তু ভাই এর অন্য অবদান গুলোও তো আছে, মানে একবারে খারিজ করে দিছে এমন না। দেশের মানুষ জানে আসলে ভাই যে সাদিক কায়েমদের কিছু অবদান আছে, নাহিদ ইসলামদের কিছু অবদান আছে, আমাদের প্রত্যেকেরই ভাই ক্ষুদ্র ক্ষুদ্র অবদান দিয়েই তো ভাই এত বড় জুলাই। তাহলে তবে ভাই সবচেয়ে বড় অবদানটা তো আসলে নাহিদ ইসলামেরই, সেই তো এক দফার ঘোষক, তার কারণেই আন্দোলনটা সংগঠিত হয়েছে ওই একদম জুলাই মাসের প্রথম থেকে। তারপরে আন্দোলন আপনার এটা ওই হয়ে গেছে, একটা গণ আন্দোলন হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই আন্দোলনের ডাক দেওয়া থেকে শুরু করে আপনার হচ্ছে এই এক দফার ঘোষণা দেওয়া পর্যন্ত, বা পরবর্তীতে এই নাহিদ ইসলামটা তাদের প্রভাবের কারণেই তো ছাত্র উপদেষ্টা হয়েছিলেন, এবং মাহফুজ আলমকে ছাত্র উপদেষ্টা বানাইতে পারছিলেন, সাদিকে আমরা আপনার পারেন নাই। ছাত্র শক্তি নিয়ে সাদিক কায়েমের একটা বক্তব্যর পর থেকেই আমার মনে হয় এই আলোচনাটা হ্যাঁ বেশি শুরু। হ্যাঁ। আপনি এইটা যখন প্রতিষ্ঠিত হয় তখন আপনি ঢাবিতে ছিলেন কিনা আমি ঠিক মনে করতে পারতেছি না। আমি ছাত্র ছাত্র শক্তি প্রতিষ্ঠার সময় দাবিতে ছিলাম না ভাই, আমি ততদিন চলে আসছি। ছিলেন বা এই হ্যাঁ ঘটনাটা জানেন, বা আমার হ্যাঁ ধারণা আপনি ছাত্র শক্তির সবাইকে আগে থেকে চিনতেন, বা হ্যাঁ এইটা প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে থেকে চিনতেন। হ্যাঁ। আমিও হয়তোবা তাদের টুকটাক চিনতাম তখন। আপনার কি মনে হয়েছে যে তারা ওইভাবে করেই আসলে সিদ্ধান্ত নিয়ে শিবিরের মাধ্যমে ছাত্র শক্তি গঠিত হয়েছে? আপনি এদের ভাই যতখানি চিনেন আগে থেকে?
আমি যদি ভুল না হয়ে থাকি, নাহিদ ভাই রাজনীতি ছেড়ে চলে গেছিলেন, যে তিনি আর ছাত্র রাজনীতি করবেন না। ওই নুরুল হক নুরের সাথে সমস্যা হওয়ার পরে নাহিদ ভাই ছাত্র রাজনীতি ছেড়ে চলে গেছিলেন, যে আমি আর রাজনীতি করব না। রাইট। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আজকের উপদেষ্টা, আমার বড় ভাই, ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, কমাটা মনে রাখবেন ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের যে পেজ, এটার অ্যাডমিন ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো এই জন্য সালেউদ্দিন কি ফিফার, এখন সব পোস্টের ব্র্যাকেটে অ্যাডমিন লেখেন? ভাই, তো ভাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই এই ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসার পরে তার কাছে তখন পেজের এক্সেস ছিল। সে সম্ভবত পেজের নাম বদলায় লিখে ফেলছিল সার্বক্ষণিক। এবং তার কথা হচ্ছে, আমি ভাই রাজনীতি করছি, রাজনীতি প্রয়োজনে সামনে করব, কিন্তু আপাতত আমি এখন করবো সাংবাদিকতা। ধরুন ভাই, আমি একটা 1.5 লক্ষ পেজের একটা পেজের আমি এক্সেস আছে, আমি ভাই পেজের নাম বদলে যে ভাই কন্ট্রোকাস্ট রেখে দিলাম, যে আমি আগে রাজনীতি করছি, পরে হয়তো করবো, এখন আমি করবো পডকাস্ট। 1.5 লক্ষ অডিয়েন্স ভাই রেডি। এই ঘটনার এই এই ছাত্র শক্তিকে কেন্দ্র করে ঘটছে ভাই, ছাত্র শক্তি গঠিত হওয়ার আগে পরে। মাহফুজ আলম ভাই ছাত্র শক্তি গঠনের দিন এই নাহিদ ভাইদের গালিগালাজ করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, সেটা একাধিক স্ক্রিনশট আপনি দেখবেন ফেসবুকে খুললেই। না, এটা তো ওপেন ছিল ওই সময়, কারণ এরা তো তখন আসলে জাতীয় রাজনীতিতে না থাকার কারণে ইস্যুস গুলো আসে নাই। বাট এটা তো ওপেন ছিল তাদের ইস্যুস গুলো, তখন তাদের মধ্যে যে ক্ল্যাশ গুলো ছিল। তাহলে সাদিক কাইয়ুম এই পোস্টের আপনার আপনার পোস্ট ম্যাটাম কি? আজকে যদি নাহিদের পোস্টটা প্রথমে সে 3টা ইস্যুস এখানে উল্লেখ করছে। নাম্বার 1 সে উল্লেখ করছে বিএনপির কথা। নাম্বার 2 এখানে সে এনসিপির কথা বলছে, সাদিক কাইয়ুমের কথাও বলছে। 3 নম্বরে গিয়ে সে এখানে সেনাবাহিনীর কথা উল্লেখ করছে, একটা কুয়ের কথা বলছে। এখানে সে সাদিক কাইয়ুমের কে রিপ্রেজেন্ট করার জন্য খুব সম্ভবত জুলকারনাইন সামিকে সে দায়ী করছে। এবং এর মাঝামাঝি কাছাকাছি আমি বেশ কয়েকটা ইস্যুস আমি একটু কানেক্ট করে দেওয়ার চেষ্টা করতেছি। আমরা তাসনিম খলিল সাংবাদিক, ওনার একটা পডকাস্টের একটা ইন্টারভিউতে উনি বলছে যে 2 জন সমন্বয়ক গাড়িতে ঘুরছে। এই পোস্টটা কি সেইগুলো মিলা? কি মনে হয়, আপনার কি মনে হচ্ছে আসলে? ভাই এই যে অনেকে 2 জন বলতেছে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি সবার লেখা বা এই রাজনীতিতে যারা জড়িত সবার লেখাই পড়েন, আপনার কি মনে হয় লেখাটা কার? আমার মনে হয় ভাই মাহফুজ আলম ভাই লেখা নাহিদ ভাই দিয়ে পোস্ট করাইছে, কিন্তু যেহেতু পোস্ট হয়ে গেছে নাহিদ ভাইয়ের নামেই, তো এটা আসলে নাহিদ ভাইয়েরই লেখা। এখন ভাই আপনি মিলাইছেন কি রাত, এই যে সার্জিস ভাই, উনি হচ্ছে 5-7 দিন আগে, গত সপ্তাহে মনে হয়, সেনাপ্রধানের কিছু অজানা সত্য আমাদের সামনে তুলে নিয়ে এসে ব্যাশিং খাইছিলেন। রাইট। এবং এই যে সেনাপ্রধানের অজানা সত্য তুলে নিয়ে আসা পরে ব্যাশিং খাওয়ার পরেই মূলত এই আপনার এই সার্জিস ভাইরা খোঁচা দিয়ে আমাদের তাসনিম খলিল ভাই, তিনি ওই টকশোতে কথাটা বলছিলেন যে 2 জন সমন্বয়ক তো ডিজিএফ এর ডেড কমান্ডারের গাড়িতে ঘুরে বেড়াইছে। তাসনিম খলিল ভাইয়ের তো সেনাবাহিনীর প্রতি কিছুটা রাগ আছে ভাই, তাদের তো ডিজিএফআই পিটাইছিল 2008 সালে। এখন এবং তাসনিম খলিল ভাই গত বছর জুলাই মাসে সে হচ্ছে এই সার্জিস এবং হাসনাত ভাইয়ের উপরে তারা, সে হচ্ছে একটু খেপা ছিল, কারণ তারা 28 জুলাই হচ্ছে যে মন্ত্রী বাসায় গেছিল। এখানে নানান কিছু আছে ভাই। এরপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভাই 3-4 দিন আগে একটা স্ট্যাটাসের সাথে পড়ছিলেন যে অগণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা দেওয়া হবে না, গণতান্ত্রিক শক্তির হাতে দেওয়া হবে। ভাই বাংলাদেশে আমার কাছে মনে হয় ভাই অগণতান্ত্রিক শক্তি বলতে আমরা আসলে টেকনিক্যালি সেনাবাহিনীকেই এন্ডোর্স করি, যে অগণতান্ত্রিক শক্তির হাতে যদি ক্ষমতা এই মুহূর্তে চলে যায় তাহলে সেটা সেনাবাহিনী। তো ভাই এখানে সার্জিস ভাই স্ট্যাটাস দিল, তাসনিম খলিল ভাই সার্জিস ভাই এবং হচ্ছে আসাদ ভাই গালিগালাজ করলো, যদিও সে নাম নেয়নি, আমি নাম নিলাম। 3 নম্বর হচ্ছে ভাই যে আসিফ ভাই বলছে অগণতান্ত্রিক শক্তির হাতে ক্ষমতা দেওয়া হবে না। 4 নম্বরে আসার পরে ভাই যে নাহিদ ইসলাম, সে আজকে এই যে তার স্ট্যাটাসে 4 নম্বর পর্যায়ে বিএনপি, এনসিবি সাদিক কায়েম এবং হচ্ছে ভাই এই দুইটারে হচ্ছে সে ব্যাশিং দেওয়ার পরে সে বলছে যে সেনাবাহিনী এবং জুলকারনাইন স্যার এবং হচ্ছে ভাই সাদিক কায়েমের কথা। ওই যে গত বছর জুলাই মাসের 2 তারিখ রাতের কথা, যেখানে 3 সমন্বয়ক যারা বাইরে ছিল তাদেরকে প্রেশারাইজ করে হচ্ছে 1 দফার ঘোষণা দেওয়া হয়েছিল। আপনি কি জানেন যে 3 সমন্বয়ককে গত বছর প্রেশারাইজ করা হয়েছিল 1 দফার ঘোষণা দেওয়ার জন্য? তাদের ভিতরে আমার বন্ধু আব্দুল হান্নান মাসুদ, সে এই 3রা আগস্ট শহীদ মিনারের ওই স্টেজে সে স্থান পায় নাই। আজকে কারজানি লেখায় দেখলাম যে এখানে নাহিদ ভাই চাইছে 1 দফার ঘোষণা তার মুখ দিয়ে দেওয়া হোক, এটা ক্রেডিট অন্য কারো কাছে না চলে যাক। এই কারণেই সে হচ্ছে চাইছে যে এই মাহিন সরকার, আব্দুল হান্নান মাসুদ এবং হচ্ছে রিফাত রশিদের মুখ দিয়ে না বের হয়ে আসুক, তার মুখ দিয়ে বের হয়ে আসুক। এই কারণে সে যখন ঘোষণা দিছে তার আশেপাশে সে এদের কারো রাখে নাই। হইতে পারে ভাই, সবই হইতে পারে।
আচ্ছা, আর আমার কাছে মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ তার এই মানে মুহূর্তে একটা আপনার কি মনে হচ্ছে যে নাহিদ 5 আগস্টের আগে থেকেই প্রিপেয়ার ছিল, মানে ক্রেডিট গুলা তার থাকুক? নাহিদ ভাইয়ের ছোটবেলার স্বপ্ন ছিল তার হাত দিয়ে শেখ হাসিনার পতন হবে। তো ছোটবেলার মানে কত ছোটবেলার? নাহিদ ভাই যখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার আসছে তখন এসে বলে বেড়াইতো মানে যে আমার হাত দিয়ে একদিন শেখ হাসিনার পতন হবে, এটা আমি ফিল করি। এইটা কি আপনি পজিটিভ ওয়েতে বললেন নাকি হ্যাঁ, এটা কি পজিটিভ হইতে উনি এটা বিশ্বাস করছে এবং এটা ঘটছে ভাই। তো যে লোকটার ধরেন 8-10 বছরের স্বপ্ন, এই স্বপ্নের কথা অনেকেই জানতো যে নাহিদ নাহিদ ইসলাম বিশ্বাস করে তার হাত দিয়ে শেখ হাসিনার পতন হবে এবং সেটা ঘটছে ভাই। তো এটা তো আমি অন্যায় কিছু দেখি না। একটা লোক না না, যদি 8টা নাই কিছু না, এটা তো আরো হ্যাঁ, পজিটিভ, হ্যাঁ ইন্টারেস্টিং। পজিটিভ। এইটা আসলেই অনেকে জানতো না যে নাহিদ আসলেই একেবারে প্রথম থেকেই সে এইটা বিশ্বাস করতো, মানে বিশ্বাস করতো সে আপনার যে সাথে একদিন নাহিদ ইসলামের এভাবে। ব্যক্তিগতভাবে তো কথা হয়, আপনি ওনাকে জিজ্ঞাসা করেন যে আরাফাত শৈশব, আপনি আমার নাম ধরে বলবেন, আরাফাত শৈশব বলছে যে নাহিদ আপনি বিশ্বাস করতেন আপনার হাত দিয়ে শেখ হাসিনার পতন ঘটবে এবং এটা আপনি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার যখন বিশ্বাস করতেন, এটা আপনার ক্লোজ ফ্রেন্ড অনেকেই জানতো, এটা কি সত্য? মানে মিডিয়াতে মানে একদম এরকম ভাই ক্যামেরাতে জিজ্ঞাসা করা, ব্যক্তিগত পরিসরে জিজ্ঞাসা করেন, সে এই বলবে সত্য। কারণেই আপনার মনে হচ্ছে যে এক দফার ঘোষণার দিন সে আসলে প্রিপেয়ার হয়েছিল যে এটা তারই হ্যাঁ, ঘোষণা হ্যাঁ, দেওয়া, হ্যাঁ, হ্যাঁ, এইটা সে পজিটিভ ভাইব পাইতেছিল হ্যাঁ, আপনার। পজিটিভ, হ্যাঁ। কিন্তু আপনার কি মনে হচ্ছে যে সে বাকিদের বলতে না দেওয়া বা বাকিদের, এই যেমন আপনি বললেন হান্নান মাসুদের কথা যে সে থাকতে পারে না স্টেজে, আমরা জানি না হান্নান মাসুদ আসলে তার মন খারাপ হয়েছে কি হয় নাই। হ্যাঁ, আপনার কি মনে হয় যে হান্নান মাসুদেরও তো আমরা ধরেন এখন নানান ধরনের বিতর্ক থাকতেই পারে, বাট সেই সময় তো আসলে হান্নান মাসুদের ত্যাগ ছিল, অন্য সবার মতোই সে ছিল, ত্যাগ হ্যাঁ। করছে, আহ লুকায় বেড়াইছে, নানান ধরনেরই সহ্য করছে, আমরা গুলি খাওয়ার ছবি সবই দেখছি। হান্নান মাসুদ বা এদের থাকতে দেওয়াটা আসলে উচিত ছিল কিনা, ভাই সবাই মিলে এখন ঘোষণাটা ওই দেওয়া দিন উচিত তো ছিল কিনা? নানান ধরনের ঘটনা ছিল। ঢাকা শহরের নানান প্রান্ত থেকে ৩রা আগস্ট কারফিউ এর ভিতরে ভাই শহীদ মিনারে জড়ো হওয়াটাও টাফ। আমরা তো আসলে জানি না হান্নান মাসুদ কোন কারণে থাকতে পারে নাই। মানে হয়তো হান্নান মাসুদ অন্য কোনো কারণে থাকতে পারে নাই, হয়তো জীবনের ভয়ে থাকতে পারে নাই, কিন্তু মূল যে ঘটনা হচ্ছে সে ওইদিন ছিল না ওইখানে। তো আমি বললাম আর কি যে হুম, যে বুঝতে পারছি। হান্নান আপনার মাসুদ নিয়ে আমি যে হান্নান ক্লিয়ার আমি। মাসুদের একটা হাত দিয়ে এক দফা হয়ে যেতে পারতো, কিন্তু এক দফা যেদিন ঘোষণা হয়েছে সেদিন হান্নান মাসুদ এখানে ছিল না। কোন কারণে ছিল না আই ডোন্ট নো ভাই, আচ্ছা, কিন্তু ছিল না। আমরা হান্নান মাসুদের আলাপ ওঠাই, যেটা আমার মনে পড়ছে আর কি, যে হান্নান মাসুদ বা এদের বিরুদ্ধে আসলে এই মুহূর্তে প্রচুর ধরেন যেটা হচ্ছে, অনেক সমন্বয়কের বিরুদ্ধেই অভিযোগ উঠছে যে তারা হচ্ছে গিয়ে প্রথম দিকে মানুষের কাছে কম গিয়ে সচিবালয়ে বেশি যাইতো। এনসিপির দুই একজন বড় লিডারকে আমরা দেখছি যেই জন্য এই দুর্নীতির কারণে বহিষ্কৃত হয়েছে। এরপর সারওয়ার তুষারের একটা ইস্যুস চলে আসছিল সামনে, আমি নারী ইস্যুসটা বাদ দিতে চাই। এর বাইরে আমি যদি বলি যে সেই সময় এনসিপি সবাই বলতেছিল হানি ট্র্যাপে তারা পড়ে গেছিল, এরকম আরো দুই একবার এই সেম শব্দটা এর আগেও দুই একবার উঠছে, ছাত্র উপদেষ্টাদের সময় আমরা এরকম শুনছি। হানি মানে কি ভাই, নারী নাকি টাকা? হানি ট্র্যাপের কথা বলতেছি আমি মানে হানি বারবার। ট্র্যাপ বলতে এটা কি ওই নারী ঘটিত ট্র্যাপ নাকি হচ্ছে ভাই টাকা ঘটিত ট্র্যাপ? মানে টাকা ঘটিত ট্র্যাপের প্রশ্ন আসছে, আর নারী ঘটিতকেই তো বারবার হানি হ্যাঁ, ট্র্যাপ বলা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, যেমন হ্যাঁ। হানি ট্র্যাপের কথা বলা হয়েছে। আরো দুই একজন উপদেষ্টার নাম, সরি, নেতাদের নাম বাইরে আসে না, কিন্তু বলা হয়েছে যে তাদের হানি ট্র্যাপে ফেলানোর চেষ্টা করা হচ্ছে। এবং এবং এই ঘটনার সত্যতাও আছে ভাই। মানে মানে এরকম ঘটনা যে ঘটতে পারে এটা তো অমূলক না। ধরেন হুম, নাহিদ ইসলাম ভাই সে আগে থেকে বিবাহিত, হুম, সে 5ই আগস্ট আগে থেকে বিবাহিত, হাসিনা পতনের আগে থেকে বিবাহিত। হ্যাঁ, কিন্তু এই যে 5ই আগস্টের পরে হাসনাত ভাই বিয়ে করছে না, হুম। সাজিদ ভাই বিয়ে করছে না, মাহফুজ আলম বিয়ে করছে না ভাই। মানে এবং আমি জানি হানিটা যে অনেক বিয়ের চেষ্টা করে যাচ্ছে যারা হ্যাঁ, এখন অবিবাহিত, দ্রুত বিয়ে করতে চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ ভাই। কেন মানে হানিটার থেকে বাঁচার জন্যই তো ভাই সম্ভবত দ্রুত বিয়ে করতে চাইতেছে। আচ্ছা, বিয়ে করলে হানি ট্র্যাপে পড়বে না আপনার এরকম মনে হয়? পড়াশোনা একটু কম ভাই। আচ্ছা, কম, ঠিক আছে। আচ্ছা, এনসিপি এই টার্গেট বেশি হচ্ছে কেন? হানি ট্র্যাপে মানে এদের ফেলানো সহজ মনে হয় নাকি হানি ট্র্যাপে ফেলাটা সহজ, কারণ হচ্ছে ভাই এনসিপি? যুবকদের দল তো, যুবক বয়সে মানুষ একটু একটু দুষ্টামি করবে, এটা একটু মানে ট্র্যাপে পড়বে, এটা খুব বড় কিছু না ভাই। আসলে এটা হচ্ছে এর বয়সের দোষ। এই কারণে ভাই মানে এনসিপি নেতাতে টাকার ট্র্যাপ হচ্ছে, হানি ট্র্যাপে ফেলাটা সহজ আমার কাছে তাই মনে হয়। বা দ্রুত এনসিপি বিয়ে নেতা না করায় মানে দেওয়া এই উচিত। হ্যাঁ এই বয়সের এই যে ভাই এদের যে বয়স মানে ধরেন গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্রদের যে যে বয়স, এই বয়সের ছেলেদেরকে টাকাচ্ছে ভাই হানি ট্র্যাপে ফেলাটা সহজ। টাকা ট্র্যাপেও তো পড়তেছে আমরা, দুই একজন ধরেন এদের যে পূর্ব মানে যাদের এরা উত্তরসূরি, হ্যাঁ, ধরেন আমরা নুরুল হক নূর। পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলনের কথা যদি বলি,
এদেরই তো উত্তরসূরি হয়ে আসছে এনসিপি। ওইটা প্রথম সংগঠন যদি আমরা বলি। না না, আমি 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 ভাবছি আপনি একদম ছাত্র অধিকার পরিষদ থেকে বলবেন। না, ছাত্র অধিকার পরিষদ 18-তে আমি অত পিছনে আমি গেলাম না, এইবারের ঘটনা থেকে আমি বলতেছি। এরা এনসিপিতে আসার পর আমরা তানভীর নাসির ওনার বগুড়ার সার্জিসের সাথে যার নাম আসছে, এরকম অনেকের নামই আমরা টাকা রিলেটেড ইস্যুসে আমরা পাইছি। গাজী সালাউদ্দিন তানভীর, সালাউদ্দিন তানভীর, আপনার সঙ্গে সুন্দর ছবি আছে এটা নিয়ে। হ্যাঁ, তো এরা তো টাকার ট্র্যাপেও পড়ছে। হ্যাঁ, আমরা যেটা হয় যে জুলাইয়ের পর যখন আগস্টে নতুন সরকার বসলো, অন্তর্বর্তী সরকার, ছাত্রদের কাছে মানুষের একটা এক্সট্রা আশা ছিল যে সবাই মনে করে যে আপনারা বিএনপি সমালোচনা করেন কেন, আপনারা খালি এদের সমালোচনা বিএনপির করেন না, এদের কেন করেন। ঘটনা হচ্ছে যে আমাদের তো একটা বাড়তি আশা ছিল যে এরা আমাদের নতুন কিছু দিবে, নতুন তরুণ। সেই জায়গায় যখন আমরা দেখি যে তারা এটা করে, মানুষের মধ্যে ক্ষোভটা একটু বেশি তৈরি হয়। কারণ বিএনপি আওয়ামী লীগকে আমরা আসলে বছরের পর বছর দেখে আসছি যে আচ্ছা এই ধরনের কাজকর্মে তারা জড়িত ছিল। আমাদের যে আশার জায়গাটা সেটা আসলে এনসিপি কেন পূরণ করতে পারে নাই? এনসিপি পূরণ করতে পারে নাই কারণ এটা ভাই যে তাদের পাঠচক্র যেটা যে ব্যাপারে লিখছিল আজকে নাহিদ ভাই, তাদের পাঠচক্রটা ঠিকঠাক মতো হয় নাই ভাই তখন। মানে তারা যদি পাঠচক্রের মাধ্যমে তাদের এই সমস্ত এনসিপি নেতাদের বুঝাইতে পারতো যে আমরা একদিন সরকার ফেলে দিব, আমরা একদিন একটা রাজনৈতিক দল গঠন করব, আমরা দুর্নীতি করব না, মানে নতুন একটা রাজনৈতিক দল। যেমন ধরেন আমি আপনারা বলি মাঝখানে হইলো যে আমরা আসলে আর ওবায়দুল কাদের দেখতে চাই নাই, তাই তো বাস্তবতা, ওবায়দুল কাদের আর দেখতে চাই না। কিন্তু মাঝখানে কিছুদিন হান্নান মাসুদ এমন ভাবে ফেসবুকে ছবি দিচ্ছিল, দেখা হঠাৎ করে আমাদের মনে হচ্ছিল কি পুরাতন একটা ফিল পাচ্ছিলাম। এর মাঝখানে কি হলো, আমরা দেখলাম যে রাজনীতিতে কি হলো যে চাঁদাবাজি নিয়ে বিএনপির সবাই ব্যাশিং করতেছে, এর মধ্যে এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে ধরা পড়ে। আমরা দেখতেছিলাম যে আগের আমলগুলোতে বিভিন্ন রাজনৈতিক এমপি মন্ত্রী, আপনার মনে থাকার কথা তথ্য প্রতিমন্ত্রী ছিল জামালপুরের, আমি ওনার এই মুহূর্তে নামটা মনে করতে পারতেছি না, টাক মতো, সে এক নায়িকার সঙ্গে খুব আজে বাজে আচরণ করার কারণে তারা শেখ হাসিনা সরায় মুরাদ। হ্যাঁ, সেম ঘটনা আমরা এনসিপি তে দেখলাম। আমরা দেখলাম যে এনসিপির আরো নেতারা বিভিন্ন জায়গায় বিচার সালিশ করতে চায়। হ্যাঁ, যেটা হচ্ছে গ্রামের তৃণমূল যে নেতারা, এরকম ঘটনা। এইগুলা দেখে তো আমাদের মধ্যে একটা জন্মেছে। এই জায়গায় আমরা তো আসলে বিচার সালিশ তো ভাই এটা তো গ্রামীণ ঐতিহ্য, মানে এলাকায় যে প্রভাবশালী হয়ে ওঠে সে বিচার সালিশ করে, মানে এটা আমি মনে হয় না এটা আমি হিসেবে দেখি। কারণ আমাদের এক জিনিস, আর আপনি হচ্ছে গিয়ে বিচার সালিশে জিতায় দেওয়া এরকম ঘটনা একজনের জমি সেটা করে দেওয়া। আমি নিজে দেখলাম যে নেত্রকোনার এক এনসিপি নেতা, উনি হচ্ছে গিয়ে জমি দখল করে গেছে, ডিসি তারে পাঠাইছে, সে তার ওই ভিডিও আছে। আমরা তো আসলে এনসিপি কে এই জায়গায় দেখতে চাই না। এই কাজগুলো ধরেন যদি যখন বিএনপি করে, আমাদের কাছে খুব একটা রিয়াক্ট, মানে আমাদের ভিতর থেকে ফিল হয় না আচ্ছা ঠিক আছে বিএনপি তো পুরাতন দল, এগুলোই করে আসছে, এর আগে ক্ষমতায় ছিল বা যখন আসছে এইভাবে দেখছি। তো এনসিপি আসলে সেই জায়গাটা ধরে রাখতে পারে না। সবাই তরুণ, আমরা তরুণদের এইভাবে দেখতে চাই না, সেটা ওরা ধরে রাখতে পারলো না কেন সেই জায়গাটা? আমি বুঝি না ভাই আসলে। কারণ যার ইচ্ছা ধরেন যে চাঁদাবাজি করবে নেত্রকোনায় বা জামালপুরে বা ময়মনসিংহে বা যে কোনো জেলায়, ওর জন্য তো বিএনপি রাজনীতি করাটা ইজি। ও তো চাইলে বিএনপি করতে পারে, কিন্তু ও এনসিপি তে আসলো, ও হচ্ছে এনসিপির হয়ে এগুলো করতেছে। আমি এই পুরো ব্যাপারটা আসলে ভাই মিলাইতে পারি না। কারণ ওকে এটা বুঝে না যে এনসিপি থাকবে না, মানে এনসিপির হাতে আর এনসিপি আর ক্ষমতাসীন, মানে মানে এনসিপি আর ভাই এটা এটা কি বলে সরকারি দল থাকবে না 6 মাস পরে 1 বছর পরে, তখন তো ভাই এটা করতে পারবে না। এটা কি আসলে অল্প সময়ে কিছু টাকা পয়সা কামায়া বিদেশে সেটেল টেটেল হওয়ার কোনো ধরনের স্বপ্ন মনে হয় দেখছে আর কি কোনোভাবে, মানে হয় না অনেক সময় দেখে বা একসাথে এক গ্রুপ লোক স্বপ্ন দেখে ফেলে যে আমরা এখন কিছু টাকা কামাই নেই, পরে চলে গেলাম অন্য কোনো দেশে, গিয়ে সেট হয়ে গেলাম। মানে এদের হয়তো ভাই ওই আজীবন রাজনীতি করার ইচ্ছা নাই যে আমি এখন বিএনপি করি, অল্প 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 করে আমি আজীবন রাজনীতি করে যাবো। এদের সম্ভবত অল্প সময় অনেক টাকা কামায় বিদেশ চলে যাওয়ার ইচ্ছা। আমি যদি ভুল না হয়ে থাকি ভাই, নাহলে তো এরা বিএনপি করতো। কথা শুনে না আমার মনে পড়লো, কিছুদিন আগে আমরা একজন ছাত্র উপদেষ্টার এক কর্মকর্তার হচ্ছে, উনি বেসরকারি ভাবে নিয়োগপ্রাপ্ত, তার হচ্ছে গিয়ে বিভিন্ন ডকুমেন্টস কাগজপত্র চেক করতেছিলাম একটা ইনভেস্টিগেশনের জন্য। সেই সময় তার হচ্ছে আমরা কল লিস্ট চেক করতেছিলাম যে উনি কাদের সঙ্গে সাধারণত কথা বলে। তখন আমরা খুব ইন্টারেস্টিংলি দুইটা দুবাইয়ের নাম্বার পাইলাম। দুবাইয়ের নাম্বার দুইটাই দেখলাম হচ্ছে গিয়ে দুজন প্রপার্টি ডিলারের নাম্বার।
তো আমরা এর মধ্যে একজনকে নক করলাম, নক করে আমরা একটু আমাদের মতো করে ইনভেস্টিগেশন, যেহেতু ইসে করে আন্ডার কাভার, বললাম যে অমুক আমাদের নাম্বারটা দিছে, আমরা আসলে প্রপার্টি নিতে চাই, সে আমার বন্ধু, এই সেই, সে খুব খুশি বললে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নাই। দুবাই ল্যান্ড ডিপার্টমেন্টের একটা পদ বললো, ও আমার বন্ধু, আমি যত লাগে প্রপার্টি করে নিব। তো একই টাইমে আরো একজন আমাদের করছে, সে আবার খুব পরিচিত সাংবাদিক, যে কারণে তারে আবার বলছে কি আমার এটা নাইট ক্লাব, আমি এখানে নাইট ক্লাব চালাই, আমি এগুলো কিছু জানি না। সো আমরা তো এতক্ষণ রাজনৈতিক নেতাদের কথা বললাম, ছাত্র উপদেষ্টা তো 3 জন হয়েছে, আমি নাম বলতেছি না কার, তারই একজন উপদেষ্টার খুব কাছের একজন কর্মকর্তা, তার হচ্ছে, এবং এইটা বুঝতে আসলে আমার মনে হয় না যে রকেট সায়েন্সের দরকার আছে, যে একজন ব্যক্তি দুবাইয়ের 2টা প্রপার্টি ডিলারের সঙ্গে বারবার কথা বলতেছে, সিকিউর লাইনে খুব সম্ভবত কোনো একটা ঝামেলার কারণে সিকিউর লাইনের বাইরে গিয়ে কথা বলতে হচ্ছে, নাইলে তো তিনি অ্যাপস ইউজ করতেন। এই ধরনের ঘটনা ঘটতেছে। এই যে 3 জন বসছিলেন, তাদের ব্যাপারেও তো আমাদের একটা আলাদা আশা আকাঙ্ক্ষা ছিল যে তারা আসলে অনেক জিনিস আমাদের নতুন কিছু উপহার দিবেন, কিন্তু তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ, যদিও তারা খণ্ডন করতেছে, খণ্ডন করার চেষ্টা করতেছে, এই ধরনের অভিযোগগুলো খুব কনক্রিটই না থাকার কারণে আমরাও সামনে আনতে পারি না। তাদের 3 জনের আসলে কি হইছে? আর নাহিদ এখন নাই, হ্যাঁ, দুজন। আসিফ, মাহবুজ আলম ভাইয়ের আপন ভাই মাহবুব ভাইয়ের নামে হচ্ছে একটা আর্থিক দুর্নীতির অভিযোগ বনিয়ামিন নামে একজন লোক দিছে, ইউটিউবার। হ্যাঁ তো এরপরে মাহবুব ভাই দেখলাম তার ব্যাংক স্টেটমেন্ট শেয়ার দিছে, এবং সবগুলো যে ব্লার করা ট্রানজাকশন গুলা। তা উনি বলছেন উনি নভেম্বর মাসে চলে আসছেন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে, কিন্তু আমি দেখলাম মার্চ মাসে হচ্ছে মাহবুবুর রহমান এর আরেক ব্যাংক অ্যাকাউন্ট থেকে উনার ব্যাংক অ্যাকাউন্টে 1,000 $2,000 ঢুকছে, এবং মে মাসেও তো ওইটা ব্লার করা যে ওই মার্চ মাসে হচ্ছে ওনার এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে $2,000 ঢুকছে। এটা আমি টের পাইলাম কেমনে? আমি ওই স্টেটমেন্টেরই মে মাসে গিয়ে দেখলাম যে ওই মে মাসেও হচ্ছে ভাই ওনার আরেক অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে $100 ঢুকছে। এইটা আবার সে ব্লার করা নাই। আমি তারপর জুম করে দেখলাম যে ওই $2,000 তাহলে কই থেকে ঢুকছে। পরে জুম করে দেখলাম যে ভাই ওইটাও আসলে তার আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকছে। তো তাহলে মানে আপনি ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে আপনি ব্লার করে দিলেন, সেখানে হচ্ছে স্পষ্ট বোঝা যাইতেছে, আমার মতো একটা লোক বুঝতেছে যে এখানে তার আরো একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেখান থেকে চাইলে সেখানে টাকা ঢুকাইতে পারে। তাহলে তো ভাই স্বচ্ছতাটা থাকলো না। একটা লোক নভেম্বর মাসে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ চলে আসছে, তার অ্যাকাউন্টে তো তার মার্চ মাসে তার অ্যাকাউন্টে বিদেশে টাকার কেন প্রয়োজন? $2,000 খুব বেশি টাকা না, $2,000 হয়তো ভাই 2 লাখ টাকা। কিন্তু এই ব্যাপারগুলো মনে হয় ভাই, অভিযোগ যেহেতু আসছে কিছুটা সত্যতা থাকতে পারে। আর আর এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবের এপিএস মুয়াজ্জেম সাহেবের বিরুদ্ধে এত অভিযোগ, তারপর তো তার বের করে দেওয়া হয়েছে, তাই না? মানে সেই অভিযোগগুলো হয়তো ভিতরে ভিতরে সত্য, এই কারণে তার বের করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখছি ভাই এই তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় নাই, তারে চাইলেই অ্যারেস্ট করানো যেতে পারতো, তার বিরুদ্ধে চাইলে দুদক দিয়ে তদন্ত করা হচ্ছে ভাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেও ফ্রেশ থাকতে পারতেন যে এটা আমার এপিএস, ওই দুর্নীতি করছে, আমি শুনছি, এই যে দুদকের কাছে তুলে দিলাম, এখন দুদক বুঝবো। ওনারা তো সেটা করেন নাই ভাই। মাহফুজ আলম ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখলেন যে একটি নতুন রাজনৈতিক দলের কিছু মহারথী দুর্নীতিতে জড়িত। তাহলে ভাই তুমি মন্ত্রী, তুমি এদেরকে ধরাও, তোমার কাছে পুলিশ আছে না? তোমার কাছে আর্থিক কেলেঙ্কারি যে সংস্থাগুলো দেখে তারা আছে না, ডিজিএফএনএসএ আছে না? তুমি এদেরকে দিয়ে ধরাও। এটা তো তোমার দায়িত্ব যে কেউ যাতে অন্য অন্য সেক্টরে দুর্নীতি করতেছে সেটা তুমি নাও ধরতে পারলে, একদম তোমার আশেপাশে তুমি যাদেরকে চেনো যেটা দুর্নীতি করছে, তুমি এলিগেশন দিচ্ছ, তুমি তাহলে ধরাও। আসিফ মাহমুদ সজীব ভুইয়া চাইলে মোজাম্মেল অ্যারেস্ট করাইতে পারতো, কিন্তু সে করায় নাই। তার মানে তো এগুলা আমরা তো ভাই, এগুলো তো আমাদেরকে সত্য হিসেবে ধরে নেওয়া লাগে আসলে, এই আর্থিক কেলেঙ্কারির বিষয়গুলা, যে তারা মানে এটা দুর্নীতিগ্রস্ত কিছুটা হইলো। কোনো তদন্ত নাই, হাসিনার আমলের মতোই বলে দিচ্ছে, হ্যাঁ হচ্ছে না, মানে প্রপার তদন্ত হচ্ছে না যে মানুষ জানবে যে আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা, হ্যাঁ। সেই আগের মতোই আমরা জনগণ কিছুই জানতে পারতেছি না। তবে আমার মনে আপনার হয় ভাই আরেকটা পোস্ট হচ্ছে, হ্যাঁ বলেন বলেন। নির্বাচিত সরকার আসলে এদেরকে খুব শক্তভাবে ধরা হবে আর কি, মানে অ্যাটলিস্ট এই ছাত্র উপদেষ্টাদেরকে প্রত্যেককেই। ইদানিং আমি একটা কথা প্রায় দেখি যে নাহিদ ইসলাম সাহেব যখন তার স্যালারি অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখাইলেন, আহ, তো তখন তার অ্যাকাউন্টে $10,000 ছিল, তাহলে তিনি এখন একটা রাজনৈতিক দল পরিচালনা করতেছেন, তাহলে এখন তিনি কিভাবে চলাফেরা করতেছেন? এই প্রশ্নটা আমি আইন, আমি আমি প্রায় দেখি। মানে আমার কাছে মনে না হয় ভাই এই ক্ষেত্রে আমি একটা খালিদ মহিউদ্দিনের টক শো দেখতেছিলাম, ওখানে তারেক জিয়ার নিয়ে প্রশ্ন ওঠার পর
তখন বলা হলো আসলে এটা জানা যাবে না, এই জন্য হয়তো আমরা অনেক কিছু এখন জানতেও পারি না, কার আয়ের সামনে উৎস জানা যাবে কি। ভাই, সামনে জানা যাবে। সামনে অন্য কোনো গভর্নমেন্ট ক্ষমতায় আসলে জানা যাবে ভাই যে কে কতটুকু, কার কতটুকু দৌড়, কে কতটুকু কি করছে। ওইটাই যদি কখনো আসে বা হ্যাঁ, চেঞ্জ হবে তো অবশ্যই, কখনোই কোনো কিছু স্থায়ী না। আমি না, আপনার আরেকটা পোস্ট দেখলাম কালকে অথবা পরশু, আমি ঠিক টাইমটা মনে করতে পারতেছি না। আপনার মনে হয়েছে যে তালাত মাহমুদ রাফি চট্টগ্রামে হ্যাঁ, ও হ্যাঁ, গরিব বলে হ্যাঁ, ওর পিছনে সবাই লাগছে। আহ, আমি আপনাকে জাস্ট গরিব বড় লোকের বাইরে গিয়ে আমি আরেকটা মজার বিষয় আপনার সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে যে তালাত মাহমুদ রাফি একমাত্র সমন্বয়ক বলি, জুলাই পরবর্তী নেতা বলি, যার বিরুদ্ধে নিউজ করার 2 ঘন্টার মধ্যে ডিজিএফআই পরিচালিত পত্রিকা বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত সেই পত্রিকা ব্যাক করতে পারে নাই। হ্যাঁ, এটা ডিজিএফআই দ্বারা পরিচালিত একটা পত্রিকা, ওপেন সিক্রেটও না, একদম সবাই জানে, হ্যাঁ, মানে গণমাধ্যম যারা কাজ করে তারা সবাই জানে। সো ওই সময় আরো একটা কথা হয়েছিল, খুব হাসাহাসি হয়েছে এটা নিয়ে, যে ডিজিএফআই এর সঙ্গে তালাত মাহমুদ রাফির টাকা পয়সার ভাগাভাগি নিয়ে একটা গ্যাঞ্জামে এই নিউজটা হইছে। পরে আপোষ টাপোষ হয়ে গেছে বা কিছু, এই গণমাধ্যম আর চালানো সম্ভব না, কারণ এটা নিয়ে অনেক বেশি বিতর্ক হয়ে গেছে। রাফির বিরুদ্ধে হচ্ছে একটা গ্যাং পরিচালনার অভিযোগ আছে, আওয়ামী লীগের পরিচালিত হ্যাঁ। ডট গ্যাং, স্পেসিফিক নাম আছে। আরো বেশ কিছু অভিযোগ আছে, হ্যাঁ, চট্টগ্রাম কেন্দ্রিক। তারপর আপনার মনে হয় যে রাফি এখনো গরিব? মানে রাফির এত পাওয়ার যে গরিবই তার তো ভাই জন্য আসলে টাকা পয়সার ব্যাপার না। আপনার আপনার গরিবই তো টাকা পয়সার ব্যাপার না ভাই। গরিবই ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্টে আপনার মিলিয়ন পাউন্ড থাকতে পারে, কিন্তু আমি গরিব হইতে পারি। এটা তো ভাই রুচির ব্যাপার। মানে যে আচ্ছা, গরিব আপনি সেই, ওই সেন্সে বলছেন। হ্যাঁ, 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 মানে আমি এটা তার আহ, পরিবারের আর্থিক অবস্থা কেমন ছিল সেটাকে মকারি করি নাই। মানে এটা আমি অনেকদিন ধরে ব্যবহার করি, এই জন্য একটু একটু বলে নেওয়া দরকার। আমি হুম। হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে এনসিপি নেতা বললাম মোহাম্মদ ফারুক হাসান, আমরা তিনজন। আপনি আমাদের আমার তো পুরাতন স্ট্যাটাস আসলে দেখা যায় না যে আমি আসলে আগে কি লিখছিলাম। আপনি হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে মোহাম্মদ ফারুক হাসানের ফেসবুকে আপনি একটু ঘাটলেই দেখবেন যে আমরা একটা জিনিস খুবই অপছন্দ করি ভাই। আমরা তিনটা জিনিস খুবই অপছন্দ করি, সেটা হচ্ছে গরিব, কুৎসিত এবং পুরুষ। মানে ওই সেন্সে গরিব আর কি। মানে এবং গরিবের আবার 5টা ধাপ আছে ভাই: হত দরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এরকম 5টা ধাপ মানে আমরা আমাদের এটা ভাই অনেকদিন আগে মজা আর কি। মানে আমরা মানুষকে মজা করে এই গরিব বলি। মানে এটা তার আচ্ছা, আচ্ছা, ব্যাংক এটা ব্যালেন্স বা আপনাদের একটা পারিবারিক নিজস্ব অবস্থা না। theory ছিল। হ্যাঁ, এটা এটা তার রুচির হুম। রুচির মানে একটা লোকের রুচিকে আমরা হচ্ছে ভাই গরিব বলি আর কি। মানে সবকিছু মিলে বা বাই ডিফল্ট মানে আমরা পুরুষ মানুষকে গরিব বলি বা এবং কুৎসিত বলি। আচ্ছা, রাফি আসলে কোন কোন থিওরিতে পড়ছে সে? রাফি তো তিনটা দিয়ে পড়ছে ভাই: সে গরিব, কুৎসিত এবং পুরুষ। মানে একজন মানুষ যখন পুরুষ হয় তখন সে বাই ডিফল্ট সে হচ্ছে ভাই কুৎসিত এবং হচ্ছে ভাই গরিব। মানে এই কারণে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। হ্যাঁ, তা হ্যাঁ, আমরা আমরা তো দেখছি যে আসিফ মাহমুদ ভুইয়া হচ্ছে গিয়ে 5 আগস্টের পর অনেক বেশি সুদর্শন হয়েছে, তার পোশাক আশাক অনেক চেঞ্জ হয়েছে। মাঝে মধ্যে আমার কাছে উদ্ভট লাগে যে এই জায়গায় এটা যায় না, সেটা সেটা পরে। তার বিরুদ্ধে তো অভিযোগ আসতেছে, সেটা কেন আসতেছে? না উনি তো গরিব না ভাই, উনি তো রাষ্ট্রের মন্ত্রী। উনি তো 1.5 লাখ টাকা আচ্ছা, বেতন আচ্ছা, পায় ভাই প্রতি মানে মাসে, উনি 3টা গরিব? মন্ত্রণালয় চালায়। না উনি গরিব না ভাই, উনি না, না, রাষ্ট্রের রাষ্ট্রের মানে মিনিস্টার। গরিব না হওয়ার পরও তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। গরিব না হওয়ার পরেও তার, ভাই তার বুঝিনি। বিরুদ্ধে তো অভিযোগ উঠতেছে আসিফের বিরুদ্ধে। হ্যাঁ, মানে অভিযোগ উঠতেছে ভাই, আসিফ কিন্তু তো গরিব না, কিন্তু তার বিরুদ্ধে না, তো অভিযোগ হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, অভিযোগ যে কারো বিরুদ্ধে উঠতে পারে ভাই। এবং এগুলো তো আমি আপনাকে বললাম, একটা একটা গণতান্ত্রিক সরকার আসলেই এগুলো সবাই আবার তখন আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গরিব হয়ে যাবে, তখন আবার তারা ধরা হবে ভাই। এই মুহূর্তে এই গভর্নমেন্টের পক্ষে অন্য যে কোনো সমন্বয়ককে ধরাচ্ছে খান তালাত মাহমুদ রাফিকে ধরা সহজ। কারণ সে ঢাকার বাইরের, সে যে ভাই আহ ছাত্র শক্তি করাবেন না, সে আজকে আমার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে সে হচ্ছে মাহবুজ আলমকে আগে চিনতো না। তো ওরে তো ধরা সহজ ভাই। মানে ও মানে আমি তো না, স্ট্যাটাস দিতে পারবো না যে আমি, আমার মনে হচ্ছে, আমার এটা মনে হয় না, কারণ কি বাইরেরও অনেক খুব পাওয়ারফুল ই আছে। আমি যদি ভুল না করি, প্রীতম সোহাগ নামের একজন, একটু আগে নেত্রকোনার বললাম, উনি একসময় ছাত্রলীগ করতো, জুলাইতে
সরি আমার একটা এই ছিল আমার অডিও শোনা যাচ্ছে? হ্যালো, আমার অডিও শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দুঃখিত। ক্লিন। তখন আমরা দেখলাম যে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠার পর একসময় উনি ছাত্রলীগ করতেন, এগুলো সব বাদ, কারণ উনি জুলাইতে অনেক কিছু করছেন। এরপর তার বিরুদ্ধে আরো যখন অভিযোগ উঠলো সেগুলো হচ্ছে গিয়ে আ এইটা বলার জন্য সরি ভাই, আমার হচ্ছে একটা কল ঢুকতেছিল, এইজন্য বারবার ঝামেলা হচ্ছিল। আমার এবার তো কথা ক্লিয়ার? ভাই, হ্যাঁ, কথা ক্লিয়ার। ওকে। তো আমার মনে হয় যে ঢাকার বাইরের যারা আছে তাদের মধ্যেও অনেকে পাওয়ারফুল আছে। হ্যাঁ, এইটা আচ্ছা, আমাদের যেহেতু সময় একেবারে শেষের পথে, আর বেশি নাই। আমি আপনার আরেকটা খুব আলোচিত বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি জানি না এটা আপনার জন্য কতখানি হ্যালো? ভাই, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, বলেন ভাই। আলোচিত বিষয় নিয়ে কথা বলতে চান, যেটা আমার জন্য বিব্রতকর হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আসিফ আদনানের সঙ্গে আপনার যে ইস্যুসটা ক্রিয়েট হয়েছে, না, না, বিব্রতকর হবে না। হ্যাঁ, বিব্রতকর হবে না। বলেন ভাই। আসিফ আদনানের সঙ্গে যে ইস্যুসটা আপনার ক্রিয়েট হয়েছিল, আ যে ওই সময় আপনি সরাসরি অভিযোগ হ্যাঁ, তুলছিলেন হ্যাঁ, তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে এবং জঙ্গিবাদের সঙ্গে হ্যাঁ। সে সরাসরি কানেক্টেড। এরপর আমরা আপনার আইডি চলে যেতে দেখছি। ওই সময়ের সিচুয়েশনটা আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই যে আপনার ব্যাখ্যা বিশ্লেষণটা কি ছিল? আসলে টাকা ঢোকার ইস্যুস গুলো আপনি কি আমাদের আরেকটু ক্লিয়ার করতে পারবেন যে আপনি কিভাবে, সোর্স ক্লিয়ার করতে হবে না, যে এভাবে হ্যাঁ, এভাবে আপনি জানতে পারছেন যে এটা হইছে, এই কারণে এই ইস্যুসটা? ভাই, তখন 5ই আগস্টের মাত্র পরবর্তী সময়, সম্ভবত মার্চ মাস, রমজান মাস। হুম। একদম ভাই, তখন না মানে আমার কাছে খুব ভ্যালিড সোর্স থেকে এই বিষয়টা আসছিল, কিন্তু আমি পরবর্তীতে বিষয়টা সামাল দিতে পারিনি। মানে আমি দেখছি যে আমার বলার ভঙ্গি সেটা প্রপার ছিল না। মানে একটা মানুষের বিরুদ্ধে আমি অভিযোগ করতেই পারি, কিন্তু আমার অভিযোগের ওয়েটা প্রপার ছিল না। আমি কিছুটা স্ল্যাংও ইউজ করছি, কারণ আমার তখন হচ্ছে ভাই, আমি প্রচন্ড মেজাজ হারিয়েছিলাম তার ভক্তদের নানান আচরণের কারণে। আমার ওই পোস্টে তারপরে হচ্ছে ভাই, আমি দেখলাম যে এই বিষয়টা আসলে এখন আমার না ঘাটানোই ভালো। আমি তারপর বলছি যে এটা আমি ভুল করছি। এটা আমি হচ্ছে এই বিষয়ে আমি সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আসিফ আদনানের কাছে ক্ষমা প্রার্থী। এবং হচ্ছে এই বিষয়টা নিয়ে আমার আর কোনো মাথা ব্যথা নাই। আসিফ আদনানের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও আমার কিছু না, না আসলেও আমার কিছু না। এবং সেই ঘটনার পরে আপনার মনে থাকা উচিত ভাই, এই এই বছর মে মাসের একদম প্রথম সপ্তাহে যখন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন হইলো যমুনার সামনে, আহ, মোটামুটি সবাই সেখানে হচ্ছে ভাই ছিল হাসান আব্দুল্লাহর নেতৃত্বে। সেখানে আমি এবং আসিফ আদনান আমরা স্টেজে পাশাপাশি বসেছিলাম ভাই। এবং মানে আমরা একই আন্দোলনের নেতা, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন। তো যখন আমি দেখলাম যে এই লোকটা আবার আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের নেতা, তখন তার তার পক্ষে আমি আমার নিজের মনের ভিতরে হচ্ছে এক ধরনের ভ্রাতৃত্ববোধ জন্মাইছে তার প্রতি। তো তারপরে আবার দেখলাম ভাই যে ওই সরকার তাকে হচ্ছে একটু ভালোভাবে নিচ্ছে না কোনো কারণে। তার বিরুদ্ধে এই অভিযোগ, ওই অভিযোগ, এই অভিযোগ। টিটিপি না জানো কি, পাকিস্তানের কিছু একটা সাথে তার জড়িত থাকার অভিযোগে ভাই সে সহ আরো দুজনের নামে মামলা হয়ে গেল। তো আমার কাছে মনে হয় যে আহ, মানে এই গভর্নমেন্ট আসিফ আদনানকে ভালোভাবে নেয় না, যে কোনো কারণে হোক নেয় না। এবং তাকে বিব্রত করার চেষ্টা করবে। এটা সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, আমি জানি না। তবে আমি যে অভিযোগটা করছিলাম সেই অভিযোগটা আমি উইথড্র করছি। সেই অভিযোগটা করার জন্য আমি ক্ষমা চাইছি। এবং হচ্ছে ভাই যে এই দুইটা করার পরেও আমি এখন আপনার এই শোতে বলতেছি যে পুরো ঘটনার জন্য আমি বিব্রত। মানে আমি আমি আসিফ আদনানের প্রতি এবং তার ভক্তদের প্রতি বিব্রত। মানে আমার মানে আপনার অভিযোগ। মনে হচ্ছে যে আসলে ওই সময় আপনি অভিযোগটা করেছেন, বাট এটা প্রপার মানে ঠিক নাই, তাই তো? হ্যাঁ, 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 হ্যাঁ। মানে এবং কেন এই ঠিক মুহূর্তে নাই আমার সরকারের, অভিযোগের প্যাটার্নটা? হ্যাঁ প্লিজ।
মানে আমার অভিযোগের প্যাটার্নটা কেন ঠিক ছিল না? হ্যাঁ আমার অভিযোগের প্যাটার্নটা ঠিক ছিল না কারণ ভাই এখানে আমি তাকে ব্যক্তিগত আক্রমণ করছি, আমি তাকে হচ্ছে ভাই গালিগালাজ করছি, এবং আমি হচ্ছে ওইখানে ওই তার তার ভক্তদের বা তার ভাইব্রাদারদের হচ্ছে আচরণটা নিতে না পারা আমি সেখানে হচ্ছে যে আচরণটা করা উচিত ছিল না সেটা করছি। তো এইগুলোর কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার মানে মানে আমি অভিযোগ দিচ্ছি, অভিযোগটা হয়তো বা কংক্রিট, কিন্তু ওই আপনার মানে প্রসেসটা মানে পুরো সিস্টেমটাই ঠিক ছিল না, এইভাবে হয় না ভাই। আমি আচ্ছা আচ্ছা, মানে তার মানে আপনার ফলে ওইখানে তার আপনি অভিযোগের ভিতরে আমার কিছু নিজের ব্যক্তিগত ক্রোধ চলে আসছিল, এই কারণে আমার কাছে মনে হচ্ছে ভাই এই অভিযোগটাই আসলে মানে অভিযোগের সত্যতা যতখানি থাকুক, প্রবলেমেটিক। কিন্তু আমার আচরণগুলোর কারণে অভিযোগটাই হচ্ছে ভাই হাস্যকর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে অভিযোগটা আপনার কাছে এখনো আপনি ফিল করেন যে যেটা আপনি শুনতে পাইছিলেন ওইটা ঠিক আছে, কিন্তু আপনার উপস্থাপনটা হ্যাঁ, হ্যাঁ, প্রবলেমেটিক হ্যাঁ, ছিল। হ্যাঁ। আর ওকে ওকে। তারপরে হচ্ছে ভাই যে সরকার তাকে বিরক্ত করতেছে, তারপরে এতে আমি কিছুটা বিব্রত, কারণ আমি সে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলনের একজন নায়ক, যে যমুনার সামনের আন্দোলনের, তারপর থেকে আমি তার প্রতি এক ধরনের ভালোবাসা ফিল করি আর কি। মানে সে আমার ভাই, আমরা একই আন্দোলনে একসাথে পাশাপাশি ছিলাম দিন রাত। তো আচ্ছা, এই পুরো এটা ব্যাপার আসিফ আদনানের গেল। মানসুরার সঙ্গে, মানসুরা আলম ছাত্রদল নেত্রী, তার সঙ্গে আপনার কি সমস্যা তার বলেন? সাথে কোনো অনেকে সমস্যা নেই ভাই, সে আমার আপন বড় বোনের মতো। আমরা একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করছি, এবং আহ, আপনি ওই সময় আপনি মানসুর আবুকে জিজ্ঞেস করতে পারেন, আমি তো তার অত্যন্ত নিকটজনদের একজন। এই যে আজকে আপনার হচ্ছে একজন ভদ্রলোকের বিরুদ্ধে 150 কোটি টাকার অভিযোগ, একজন উপদেষ্টা সাবেক পিএস, তাকে সেও ছাত্রদল করতো, তাকে একদিন হচ্ছে ভাই ছাত্রলীগ হেলমেট দিয়ে ধুয়ায় মারতেছে, আমি আর মানসুর আলম আমরা দুজন যা তাকে উদ্ধার করে নিয়ে আসছি ভাই। উদ্ধার করে নিয়ে এসে তাকে আমরা ঢাকা মেডিকেল পর্যন্ত দিয়ে আসছি, তাকে বাসা পর্যন্ত দিয়ে আসছি। মানসুর আলম আমার বোন, আমি মানসুর আলম এবং হচ্ছে ভাই আমাদের এক বন্ধু, আমরা তিনজন রাজু ভাস্কর্যের সামনে হচ্ছে ভাই খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে অনশন করে সেখানে আমরা তিনজন একসাথে মার খাইছি ভাই। তো এই পুরো ব্যাপারটাই হচ্ছে মানে সে যে আমার বোন, সে আমার এখনো বোন, সে আমার সারা জীবনই বোন, কিন্তু ঘটনা হচ্ছে রাজনৈতিক নানার কারণে তিনি হচ্ছে আমার প্রতি কিছুটা বিরক্ত, আমি তার প্রতি কিছুটা বিরক্ত। বিরক্ত হওয়াটা সমস্যা না, কিন্তু একদিন আমি এই আচরণটাতে খুবই কষ্ট পাইছি। উনি আমাকে ইনবক্সে মানে কিছু আহ, কথা বলছেন যাতে আমি খুবই কষ্ট পাইছি, যে মানে তিনি আমাকে নানান জায়গায় প্রোটেক্ট করেন, কিন্তু আমার কারণে এখন তাকে হচ্ছে মানে আরো বেশি বিব্রত হওয়া লাগতেছে, এবং আমি ছাত্রদল থেকে বের হয়ে আসার কারণে তার জন্য সুবিধাই হয়েছে যে এখন আর মানে আমাকে তার ওন করতে হয় না। এরকম কিছু কথাবার্তা বলার পর তিনি আমাকে বলছেন যে তিনি আমাকে অভিসম্পাত করতেছেন আর কি, তিনি আমাকে অভিশাপ দিচ্ছেন। তো এরপর থেকে আমি আর কি একটু বিরক্ত উনার উপরে। উনার উচিত এই অভিশাপটা ফিরিয়ে নেওয়া, কারণ আমরা আলাদা দল করতেই পারি, কিন্তু সে তো আমার বোন। আমার বোন এনসিপি তে আছে, আমার বোন ভাই বিএনপি তে থাকবে, আমার বোন জামাতে থাকবে, আমার তো সমস্যা নাই ভাই। মানে কিন্তু আমি খুবই কষ্ট পেয়েছি যে সে আমাকে ইনবক্সে বলছে যে সে আমাকে অভিসম্পাত করতেছে, অভিশাপ দিচ্ছে। তারপর থেকে আমি হচ্ছে ভাই মানে সেসব আমার উনার হাতে না 2 মিনিটের কম হ্যাঁ, আছে। আপনি আমার 1 মিনিটের মধ্যে বলবেন যে আপনার কি মনে হয় নির্বাচন আসলে এই 1 সপ্তাহ 15 দিনের মধ্যে ডিক্লেয়ার হচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে হচ্ছে, না কি হচ্ছে? আপনি আমার একটু, আপনার কি মনে হয়, একদম আপনার অনেস্ট অপিনিয়ন, ভাই এখানে কোনো কিছু যুক্তি তর্ক কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, না 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 না, আমার কাছে মনে হয় নির্বাচন পিছিয়ে যাবে, মানে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ভাই আমার কাছে মনে হয় নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাবে, কিন্তু নির্বাচনের ডেট ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচন হবে না, নির্বাচনটা পিছিয়ে যাবে বছর খানেক। আর দুই নম্বর হচ্ছে ডাকসুর ডেট ঘোষণা হয়েছে, আমার কাছে মনে হয় ডাকসু পিছিয়ে যাবে কোনো একটা কারণে, বা ডাকসু হবেই না। কারণ ডাকসুর ইতিহাসে এই ঘটনা ঘটছে যে ডাকসুর তফসিল হয়েছে, সবই হয়েছে, কিন্তু পরবর্তীতে ভোট হয়নি। আমার কাছে মনে হচ্ছে ভাই এবার হচ্ছে আহ আরো একটা ঘটনা ঘটবে। আমাদের ছোট জীবনে আমরা অনেক কিছু দেখছি ভাই, আমরা মহামারী দেখছি, আমরা শেখ হাসিনার পতন দেখছি, তো একটা সেনা শাসন আমরা দেখতে পারি, আমরা একটা 1/11 দেখতে পারি। মানে এটা বলা যায় না ভাই, নির্বাচনের ডেট ঘোষণা হইতেই পারে, কিন্তু নির্বাচনে একদম ভাই আহ নির্বাচন ভোট গ্রহণ শেষ হওয়ার পরে, ভোট গণনার পরে, ভোট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত, এবং নতুন সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত, বা নতুন ডাকসুর ভিপি ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারি না যে মানে আসলেই হচ্ছে কিনা। আমার কাছে মনে হয় ডাকসু এবং জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। অসংখ্য ধন্যবাদ শৈশব ভাই আপনাকে। আপনাকে আমরা অসংখ্য আসলে ধন্যবাদ। আরো আলোচনা করতে পারতাম, আমি মনে হয় এতক্ষণ শুনবে না বা শুনেও না হ্যাঁ, এতক্ষণ। হ্যাঁ, এই জন্য আমরা আসলে 1 ঘন্টায় করে দিলাম। আমরা মনে হয় আবারও একদিন আলোচনা করতে পারবো, বা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আরো ভাই, অন্য হ্যাঁ। সবাইকে চেষ্টা করব। ধন্যবাদ শৈশব আপনাকে, এতক্ষণ যারা ভাই আমাদের আপনাকেও সঙ্গে ছিলেন ধন্যবাদ। তাদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ ভাই সবাইকে।